একটু শেয়ার দিতে হয় না? শুভ এসছে দেখছি। সুপ্রিয় দর্শক, আষাঢ়ের এই পরন্ত বিকেলে আপনাদের সবাইকে জানাই একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন এবং হৃদয়ের ভালোবাসা ভরা শুভকামনা, শুধু এখন নয়, প্রতিদিন প্রতিক্ষণ। এই করোনা পরিস্থিতির মধ্যে আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। এই উজ্জ্বল জুয়েল শিক্ষালয়ে আজকে আমরা নিয়ে এসেছি সেই মানুষটাকে যার অতীতটা কিন্তু এত মসৃণ না। আসলে যে কোনো সফল মানুষের পিছনে আপনি দেখবেন একটা করুণ, একটা কষ্টের গল্প থাকে। আমরা চেষ্টা করেছি এরকম একটা করুণ কষ্টের গল্পটাকে তুলে নিয়ে এসে আপনাদেরকে অনুপ্রাণিত করতে। তিনি আমাদের সবার পরিচিত সুপ্রিম টেকনোলজিস লিমিটেড, টেকনোলজি বাংলাদেশ, বিভিল ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান, উদ্ভাস রাজশাহী শাখার পরিচালক, সর্বোপরি পুরো বাংলাদেশের গণিতের একজন মেধাবী এবং পরিশ্রমী শিক্ষক, আমাদের সবার প্রিয়, সবার পছন্দের, সবার পরিচিত উজ্জ্বল ভাই। তা আমি আর বেশি কথা বলবো না, না বলে আমরা সরাসরি মূল প্রোগ্রামে চলে যাই। তো উজ্জ্বল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ জুয়েল ভাই। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। তো এই করোনা পরিস্থিতির মধ্যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে এনে আমার জীবনের গল্প শোনার জন্য যে আপনি যে একটা মানে ব্যবস্থা করেছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। না আসলে ভাই, আমি আপনার সঙ্গে আমার পরিচয় বা সম্পর্ক 20 বছরের। আমি আপনার কাছ থেকে আপনার জীবনের ছোট ছোট গল্পগুলো শুনি, আমি নিজে শুনে অনুপ্রাণিত হই। তা আমার কাছে মনে হলো আমি যখন নিজে শুনে এটা অনুপ্রাণিত হই, তাহলে আমাদের যারা স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছেন বা আমাদের মতো যারা আছে, তারা শুনলে হয়তো এখান থেকে অনুপ্রেরণা খুঁজে পাবে, যার ফলশ্রুতিতে আপনাকে এখানে আসলে নিয়ে আসা। ধন্যবাদ। আপনি যে আমাদের এখানে এসছেন, আমি বিশেষ করে দর্শক শ্রোতা সবার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা বেশি কথা বলবো না, আমি সরাসরি চলে যাচ্ছি। আর প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে, তার জীবনের গল্প শোনা কালীন সময় আপনারা কমেন্টে জানাবেন, উজ্জ্বল ভাই সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো আমি যেটা সবচেয়ে বেশি বার আমি শুনি এবং আমি দেখেওছি এটা, যে আপনার তো আদি বাড়ি যেটা, সেটা একদম জয়পুরহাটের কালাই উপজেলায়। তো সেখানকার মানুষের এখন আমি দেখি যে শ্রমের একটা বড় অংশ জুড়ে আছে কিন্তু এই যে আলুর পাপড় তৈরি করা। এবং আপনার কাছ থেকে আমি অনেকবার শুনেছি যে আপনি ছোটবেলা আপনার শৈশবটা শুরুই করেছিলেন। ছোটবেলা যখন গ্রামের বাচ্চারা স্কুলে যেত, স্কুল থেকে এসে খেলাধুলা করতো, আপনি সেই স্কুলের টাইমে খেলাধুলার টাইমটা বাদ দিয়ে আপনি আপনার জীবিকার তাগিদ হোক আর যে কারণে হোক না কেন আপনি পাপড় বিক্রি করতেন। তো এই যে পাপড় বিক্রি করার ঘটনাটা, সেখান থেকে আপনি এই যে এত দূর চলে আসা, আপনার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া, তারপর সর্বোপরি এখন আমার বিশ্বাস বাংলাদেশের আপনারা সবাই না দেখলেও বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন, তারা আপনার সম্পর্কে জানে, আপনাকে চেনে এবং আপনাকে একজন সফল মানুষ হিসাবে। আমি যে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বললাম, উজ্জ্বল ভাই শুধু যে এগুলো প্রতিষ্ঠানের মালিক তা কিন্তু না, ওনার আরও অনেক ছোটোখাটো বিষয় আছে। উনি মানুষের জন্য অনেক কাজ করেন, সমাজের জন্য অনেক কাজ করেন। এই যে করোনা পরিস্থিতিতে আমরা দুইজন চেষ্টা করেছি মানুষের জন্য কিছু করার। তো এই যে এত কিছু, এত সফলতা, মানে এখান থেকে কেমনি সম্ভব আসে এত দূরে আসা, সেই গল্পটাই আসলে আমরা আজকে আপনার মুখ থেকে জানতে চাই। আশা করি আপনি আমাদের পুরোটা অন্তত বলবেন আপনার জীবনের এই গল্পটুকু। আসলে আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনি এর ভিতরে একটা কথা বলেছেন, আপনার সফলতার মানে কারণ। আসলে আমি সর্বপ্রথম বলে নিই, আমি সফল নাকি সুখী মানুষ এটা আগে একটু ব্যাখ্যা দিই। আমি হয়তোবা সফল মানুষ না, তবে আমি সুখী মানুষ। ভালো কথা। আমি সফল মানুষ না, কিন্তু সুখী মানুষ। মানে সফল না হয় সুখী হওয়া যায়, রাইট? হ্যাঁ, আমি সুখী হওয়াটাকেই সফল মনে করি। কেউ যদি কোনো একটা মানুষ যদি সুখী থাকতে পারে তার জীবন নিয়ে, তার বর্তমান অবস্থান নিয়ে, ঠিক আছে, এটাই আমার কাছে সফল জীবন বলে মনে হয়।
এটা হচ্ছে আমার প্রথম উত্তর। তো আপনি যে ধারাবাহিকভাবে আমার জীবনের কাহিনীটা শুনতে চেয়েছেন বা দর্শক শ্রোতারা সামনে আছেন আমার জীবন কাহিনী শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি একবারে শুরু করতেছি আমার শৈশব থেকে। আমি জন্মগ্রহণ করেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার বানিহারা গ্রামে, এক নিম্নবিত্ত ফ্যামিলিতে। আমার বাবা সহ 4 চাচা। আমার দাদা ছিলেন অত্যন্ত নিম্নবিত্ত। আমার দাদার মানে জমির মানে মাঠে কোনো জমি জমা ছিল না, যা ছিল বাড়িটুকুই। এর মধ্যে আমার 4 চাচা 4 ফুপু, তার মধ্যে আমার বাবা ছিলেন সবচাইতে বড়, বয়সে সবার বড় আর কি। বয়স পড়ে। হ্যাঁ। তো আমি যখন স্কুলে যাওয়া শুরু করি, ক্লাস 1-এ ভর্তি হওয়ার সময় আমার এখনো মনে আছে, আমি হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম। প্রথম শ্রেণীতে না, ওটা বলা হয় আমাদের ওখানে ছোট ওয়ান। ওই ছোট ওয়ান। তারপরে বড় ওয়ানটা হচ্ছে 1। হ্যাঁ, মানে তো শিশু শ্রেণী যেটা সেটাকে ছোট ওয়ান বলতো আর কি। সেই ছোট ওয়ানে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম। তো আমাদের ভাইবা নিত তখন, রাইট? তো আমাকে ভাইবাতে জিজ্ঞাসা করা হলো, প্রথম প্রশ্ন আমার মনে আছে এখনো, ওই তখন থেকে মনে আছে, যে বলো তো কাকের রং কি? কাকের রং। কাকের রং কি? আমি আসলে এই প্রশ্নটার অ্যান্সার দিতে পেরেছিলাম না তখন, যে কাকের রংটা কি, যখন আমি ছোট ওয়ানে ভর্তি হতে যাই, ফ্র্যাঙ্কলি বলতেছি। আচ্ছা। তখন এই প্রশ্ন করার পরে আমাকে বললেন তোমার বাবার নাম কি? আমি বাবার নাম বললাম, ম্যাডাম বললেন ঠিক আছে চলে যাও। তো পরে দেখলাম আমি ভর্তি হলাম, বাট আমার ভর্তি রোল হলো 56। ক্লাস 1-এর বড় ছোট ওয়ানের কাহিনী, আমার রোল হলো 56। এবং আমাদের ওই ক্লাসে ওই ছোট ওয়ান ক্লাসে স্টুডেন্ট সংখ্যাও 56। মানে আপনি শেষ মানে আমি শেষ দিক থেকে প্রথম স্টুডেন্ট, রাইট? শেষ তার মানে আমি student। 56তম স্টুডেন্ট আর কি। তো ছোট ওয়ান থেকে যখন বড় ওয়ানে উঠি, তখন আমাদের পরীক্ষা হয়েছিল না, অটো উঠে গেছিলাম আর কি। মানে 1-এ ক্লাস 1 যেটা সেটা বড় ওয়ান। 1 থেকে যখন 2-এ উঠি, তখন আর পরীক্ষা হয়নি আমাদের, কাকতালীয় ভাবে আমরা 2-এ উঠে গেছিলাম। গ্রামে হয় না, আগে Right? একটু হতো। তো ক্লাস 2 থেকে যখন আমি 3-তে উঠি, তখন পরীক্ষা হয়েছিল। তখন ক্লাস 2 থেকে 3-তে ওঠার সময় রোল হয়েছিল 13, আমার মনে আছে এখনো। 3-তে 13 হয়। হ্যাঁ, ক্লাস 3-তে 13। তো এর মধ্যে একটু বলে নেই, আমাদের সাংসারিক অবস্থার মানে খুবই কঠিন ছিল। মানে খেয়ে পরে না খেয়ে আমাদেরকে স্কুল করতে হতো। আমার বাবা মানুষের বাড়িতে কাজ করতেন, আমার মাও মানুষের বাড়িতে কাজ করতেন। এরই মধ্যে যখন আমি স্কুলে আসি, বাবা তারপর চাচারা কখনো চায়নি যে আমি পড়ালেখা করি। আসলে কেন এটা চাইনি কেন? আসলে চাইনি হয়তোবা আমাদের ফ্যামিলিতে চাচারা কোনোদিনও স্কুল পর্যন্ত মানে পৌঁছায়নি। চাচা চাইনি, বাবাও চাননি। বাবাও চাননি। আমি শুনেছি যে বাবা নাকি ক্লাস 3 পর্যন্ত স্কুলে গেছিল, আমার এটা শোনা কথা। আর আমার বাবা বাম হাতে লিখতেন, আমার বাবার হাতের লেখাপড়া সুন্দর ছিল। আচ্ছা। তো আমি যখন এই ক্লাস 3-তে পড়ি, তখন তো আমি একটু মানে বুঝতে শিখেছি আসলে। আমি তখন দেখি যে আমার মা মানুষের বাড়িতে কাজ করতে যাচ্ছে, কাজ করে মনে করেন সকালবেলায় যখন ওই পান্তা ভাত মানুষের বাড়িতে, ওই পান্তাটা যখন নিয়ে আসতে বাড়িতে, তখন ওইটুকু খেয়ে আমরা স্কুলে যেতাম। তো তারপরে স্কুলে যাওয়ার সময় দেখা যেত আমার বাবা চাচারা তো কখনো চায়নি যে আমি মানে পড়ালেখা করি। আমাদের বাড়ি থেকে হাতিয়া সরকার সরকার মধ্যে প্রবল আগ্রহ ছিল পড়ালেখা করা। হ্যাঁ, অনেক আগ্রহ ছিল। এবং এটা আমার বিশেষ করে আমার মায়ের কৃতিত্ব এটা। আমার মা আমাকে সবসময় বলতো পড়ালেখা করতে হবে, পড়ালেখা করতে হবে, ঠিক আছে? আপনার মধ্যে এটা কেন গ্রো করলো? আমার মধ্যে কি জন্য এখন তখন তো ছোটবেলা, তখন আমি আসলে ওইভাবে ফিল করতে পারিনি। তবে আমার মা বলছে এটা এই জন্য আমাকে পড়ালেখা করতে হবে, ঠিক আছে? আমার মা বলছে যে পড়ালেখা করতে হবে, যেটাই হোক মায়ের পড়ালেখা করতে হবে, রাইট? তখন আমি যখন স্কুলে যাইতাম জুয়েল ভাই, তখন আমাদের পাড়ার ভিতরে একটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের ভিতর দিয়ে যেতে হতো। 1-1.5 কিলো দূরে আমাদের স্কুলটা আর কি। আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না এবং রাস্তাঘাটও ছিল না, আইলের উপর দিয়ে যেতে হতো। আইল রাস্তা, হ্যাঁ, ওই জমির আইল, ছোট যে বাউন্ডারি দেওয়ার মতো যে রাস্তাটা, ওই রাস্তার উপর দিয়ে আমরা যেতাম হচ্ছে হাতিয়ার গ্রামে। ওই গ্রামে আমাদের স্কুল ছিল। তো আমার একবার মনে আছে, আমি স্কুলে যাই কেন, লুকে লুকে যাই। আমার আব্বা একবার
আমার এই বাঁশঝাড়ের ওখান থেকে আমাকে ধরে নিয়ে এসছে মারতে মারতে, যে স্কুলে যেতে হবে না। ঠিক আছে, তো মারতে মারতে নিয়ে এসছে যে তোমাকে আর স্কুলে যেতে হবে না, পড়ালেখা আমাদের দ্বারা হবে না। আর আমাদের ফ্যামিলিতে পড়ালেখা করে কি হবে, আমরা তো সবাই কাজকর্ম করে খাই। আমার চাচারা সবাই দিন আনে দিন খায়, আমার বাবাও দিন আনে দিন খায়। আমার বাবা একটু অলস টাইপের লোক ছিলেন। যাই হোক, তো বলে রাখি, আমার বাবা মারা গেছেন 2000 সালের 7ই মে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক, সবার কাছে দোয়া চাই। তো যাই হোক, বাবা তখন কি করতেন, ওই মাঝপথ থেকে আমাকে ধরে নিয়ে আসতেন, স্কুলে যাওয়ার লাগবে না। তো কি করব, বাবা মারতে মারতে নিয়ে আসতেন, অনেক মারধর করতেন আমাকে, যে চল পড়ালেখা করতে হবে না, আমরা মাঠে যাই আলু তুলতে বা আচ্ছা, ওই যে মানে যেটা বলে আমাদের যে আসলে দর্জি চাই তার ছেলে আসলে দর্জি হোক, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটা ওইরকম, যে কখনো চাইনি, আমার চাচারাও কখনো চাইনি। ইভেন আমি যখন স্কুলে যেতাম তখন আমার দাদা দাদি বা চাচারা বলতো যে তোর ছেলে কেন পড়ালেখা করতে যাবে, আমাদের ছেলে পেলে কেন পড়ালেখা করবে, আমাদের ছেলে পেলে দুমুঠো খাওয়ার জন্য ওই মাঠে যাবে, মাঠে যায় ধান চাষ করবে আর মানুষের জমিতে আলু চাষ করবে, ফলশ্রুতিতে কিছু মানে দিন দিন চালানোর জন্য যেটুকু জীবিকা নির্বাহের জন্য যেটুকু লাগে সেটুকুর ব্যবস্থা করার জন্যই তো আমাদের ছেলেমেয়েরা বড় হবে আমাদের দেখে। বাট আমার প্রচণ্ড ইচ্ছা ছিল আর কি। তো তারপরেও আমি জোর করে মানে স্কুলে যেতাম, পালায়ে যেতাম। অনেক সময় দেখা গেল আব্বা মাঠে গেছে কাজ করতে, মা গেছে হচ্ছে মানুষের বাড়িতে কাজ করতে, তখন আমি লুকিয়ে লুকিয়ে স্কুলে যেতাম। তো ক্লাস 3-তে একটা ঘটনা ঘটেছিল, সরি ক্লাস 3-তে না, ক্লাস 3 থেকে যখন 4-এ উঠি তখন আমার রোল হয়েছিল 4, মনে আছে? ফুটে ওঠেন তখন, হ্যাঁ, মানে 2 থেকে যখন 3 তে ওঠেন তখন আমার রোল ছিল 13, আর 3 থেকে 4 রোল ছিল 4 আর কি। আর 4 থেকে যখন 5-এ উঠি তখন রোল হয়েছিল 3। ওকে, তো আমাদের ক্লাসে দুটা যমজ বোন ছিল আর কি, ওদের একজনের রোল ছিল 1, একজনের রোল ছিল 2। আর ক্লাস 5-এ যখন আমাদের সমাপনী পরীক্ষা হয় তখন আবার আমি হয়েছিলাম ফার্স্ট। আচ্ছা আচ্ছা। তো ইভেন এমনও হয়েছিল যে আমাদের আগের ব্যাচের একজন মানে আমার সাথে মানে এসে ও ফার্স্ট হওয়ার জন্য আমার সাথে যুক্ত হয়েছিলেন, 1 বছর লস দিয়ে। ঠিক আছে, কিন্তু কাকতালীয়ভাবে 550-এর মধ্যে পরীক্ষা হতো আমাদের, তখন মার্ক দিত। আমি পাইছিলাম 548, ওই ছেলেটা পাইছিল 547। ওই ফ্রেন্ডটার নাম আমার হচ্ছে হাফিজুর রহমান, ও এখন কৃষি ব্যাংকে আছে আসলে। তো যাই হোক, তো আমি যখন ক্লাস 5-এ পড়ি জুয়েল ভাই, একটা ঘটনার কথা আপনাকে বলি। সেটা হচ্ছে একটি অন্যায় কাজ করেছিলাম আমি। সেটা হচ্ছে যে হেড স্যার আমাকে বললেন যে পরীক্ষা দিচ্ছি আমি রুমে বসে, স্যার বললেন যে যাও ওই লাইব্রেরি থেকে স্টেপলার আছে, স্টেপলারটা নিয়ে এসো আলমারির ভিতরে। পরীক্ষার সময় যে পিন করার জন্য স্টেপলার থাকে, ওটা লাইব্রেরির ভিতরে থাকে। তো ঘটনা হলো যে আমাকে লাইব্রেরির ভিতরে যখন স্টেপলার নিতে পাঠালেন, বললেন স্যার যে ওই ইয়ার ভিতরে আছে, আলমারির ভিতরে। আলমারির ডোয়ার খুলে দেখি, মানে প্রথম পরীক্ষা দিনে আলমারির ডোয়ার খুলে দেখি পরের সবকটা পরীক্ষার প্রশ্ন ওখানে সাজানো, মানে 6টা সাবজেক্টের মধ্যে 5টা পরীক্ষা, মানে 6টা সাবজেক্টের মধ্যে টোটাল, মানে প্রথম পরীক্ষার পরে পরবর্তী 5টা সাবজেক্টের প্রশ্ন ওখানে সাজানো। হ্যাঁ, ইভেন আমাদের নিচের ক্লাসের প্রশ্নগুলো ওখানে সাজানো ছিল। আমি করলাম কি 2, 3, তো আমি 3-র প্রশ্নগুলো সামনে পাইছিলাম ভাই। ঠিক আছে, আমি 3-র প্রত্যেকটা প্রশ্ন একটা করে নিলাম। মানে আপনি তো 3-তে পরীক্ষা দিচ্ছেন না, আমি ক্লাস 5-এ তখন 5-এ পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, 5-এ পরীক্ষা দিচ্ছি এটা। ঠিক আছে, তো আমি ক্লাস 3-র প্রশ্নগুলো নিলাম। নেওয়ার পরে আমি বাসায় গিয়ে আমার পাড়ার যে সকল ছেলেমেয়েরা বা ছোট ভাই বোনেরা, হ্যাঁ, যে সকল ছোট ভাই বোনেরা ওই ক্লাস 3-তে পড়ে, আমি তাদের মধ্যে কায়ুম নামে একটা আমার ছোট ভাই ছিল আর কি, নাম কায়ুম। আচ্ছা আচ্ছা। সুজাউল। হ্যাঁ, আমি আজকেও সুজাউলের সাথে কথা বলেছি সকালবেলায়। তো ওকে বিষয়টা জানানোর জন্য যে একটা লাইভ ক্লাস, লাইভ ভিডিও আছে। তো তখন ওই কাইম আর সুজাউলকে ডেকে আমি বললাম, আমি কিন্তু প্রশ্ন দিইনি তাদেরকে, আমি বলেছি ওদেরকে যে তোদেরকে আগামী কি কি পরীক্ষা আছে সেগুলোর আমি একটা সাজেশন দিব। আচ্ছা আচ্ছা, তখন থেকে সাজেশন। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা সাজেশন দিব, মোটামুটি যে কটা প্রশ্ন দিব সেগুলো সবই আসবে সামনের পরীক্ষায়, রাইট? দেখেন পরের পরীক্ষাগুলোতে ওই সব প্রশ্নগুলো তারা কমন পায়। কমন পাওয়ার পরে যখন পরীক্ষাটা শেষ হয়ে যায়, এটা কিন্তু প্রথম সাময়িক পরীক্ষা ভাই, ক্লাস 5-এর প্রথম সাময়িক পরীক্ষা। ঠিক আছে, পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন মানে ওই কায়েম হতো আমার ফুফাতো ভাই, পাড়াতো ফুফাতো ভাই।
তো ওই ফুফা আমার কাছে আসলেন, এসে বললেন যে বাবা তুমি নাকি কি সাজেশন দিয়েছো, সব আমার কমন। ছেলে সব কমন পড়েছে, তুই পড়াও তো তুমি একটা কাজ করতে হবে যে আমার ছেলেটাকে তোমাকে পড়াতে হবে। যেটা গ্রাম অঞ্চলে আসলে হয় Right? না। হ্যাঁ। তো যাই হোক, শুনছো যে বন্ধু ছিল। তো তখন আমি কি করলাম জানেন, আমি বললাম যে ঠিক আছে ফুপা পড়াবো। এর ভিতরে আরেকটা কথা বলে নিই, ইব্রাহিম নামের এক বন্ধু ছিল। আমি কি করতাম দেখেন তখন থেকেই, যে আমি যে মনে করেন পড়ালেখা করতেছি, আমার যে স্পিডটা উঠেছে এটা ক্লাস 3-র পর থেকে যখন 4-এ উঠি, ওই যে ভালো করলেন যখন যখন ভালো করলাম, মানে 4 রোল হলো, তখন আমাকে হেডমাস্টার মাঝে মধ্যে রুমে ডাকতেন। হেড স্যারের নাম ছিল আব্দুল সোবান স্যার, আমাদের আরেকটা গ্রামে। তো উনি আমাকে এই আপনার হচ্ছে লাইব্রেরিতে ডাকলেন, ডাকতেন প্রত্যেক প্রায় ডাকতেন যে আজকে তুমি কখন পড়েছ। তো আমি বললাম যে স্যার আমি তো রাত্রিবেলাতে পড়তে পারি না, আমাদের বাসায় তো কারেন্ট নাই, এবং আমার বাবা মা কখনোই রাত্রে আমাকে পড়তে দিতেন না। বাবা বেশ, মা তো চাইতো যে হ্যাঁ, মা তো বলতেন যে তুমি পড়ালেখা করো, বাট মাও আমাকে শাসনের মধ্যেই রাখতেন এবং বলতেন যে তোকে রাত্রে পড়ার সুযোগ আমরা দিতে পারবো না, কারণ কেরোসিন তেল লাগবে। তেল আমাদের কারেন্ট ছিল না, ল্যাম্পের যে তেল সেই কেরোসিন তেল পর্যন্ত আমাকে দিত না। আমাকে বিকালে ওই আলোর মধ্যেই পড়ালেখা কমপ্লিট করে নিতে হবে স্কুল থেকে এসে। তো আমি কি করতাম জানেন, স্কুল থেকে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি পড়ালেখা করতাম। এবং আমাদের একটা রুম ছিল থাকার, একটা রুম ছিল। আমরা আমি এক ভাই এক বোন আর বাবার মা। তো গ্রামের দিকে দেখবেন ওই গেটের সামনে একটা এই যে মশা যেন না ঢোকে একটা চাটাই দেওয়া হয়, এটা কি বলে আমি নামটা ভুলে গেছি আসলে। তা আমি দেখতাম যে দুপুরের পরপরই আমি পড়ালেখা কমপ্লিট করতেছি আর আমার বন্ধুরা সামনে এসে খেলতেছে। অনেক গার্ডিয়ান ওখানে আসে, অনেক আমাদের চাচারা, পাড়াতো চাচারা এসে ওদেরকে আবার বকেও যে দেখো তো উজ্জ্বল ঘরে বসে থাকে পড়ালেখা করতেছে, আর তোরা এইভাবে খেলাধুলা করে বেড়াচ্ছিস। গ্রামে তা হয়, এই জিনিসটা ঠিক আছে, হয়। তো যাই হোক আমি পড়ালেখা কমপ্লিট করতাম কিভাবে জয়েল ভাই জানেন, তখন থেকেই আগামী কালকে স্যার কি পড়াবে আজকে সে পড়াটা করে দিতাম। তখন এটা আপনার কেন মনে হতো যে এটা মনে হতো যে আমার ভিতরে কেমন জানি একটা এরকম নেশা এসেছিল যে কালকে যেটা স্যার পড়াবে আমি যদি ক্লাস চলাকালীন সময়ে উত্তর দিতে আমি যদি পারি। উত্তরটা দিতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। এই ভালো লাগা থেকে মানে স্যারদের নজরে আসা যাবে এরকম একটা ইচ্ছা স্যার ছিল। নজরে আসাও না ঠিক, এটা আমার প্রতিনিয়ত আমার ভালো লাগাকে অতিক্রম করার জন্য। ইভেন আমি এটাও কিন্তু কখনো আমার মনে হয়নি বন্ধুদের সাথে আমি প্রতিযোগিতা করি, এটা আমার জীবনে কখনো লাইফে আমার এটা হয়নি। এটা কেন জানি আমার ভিতরে হয়নি। মানে আপনি কিন্তু প্রতিযোগিতা করতেন কার সাথে, প্রতিযোগিতা নিজের সাথে করতাম সবসময়। কি মনে করতেন যেমন? আমি মনে করি যে আজকে আমি যেটা করেছি কালকে যেন এর থেকে ভালো কিছু করতে পারি। গুড। আমি সব সময় আমার নিজের সাথে প্রতিযোগিতা করতাম। আমি কেমন জানি আমার মনে হতো তখন থেকেই যে আমি যদি বন্ধুদের সাথে প্রতিযোগিতা করি তাদের সাথে আমার একটা কম্পিটিশন তৈরি হবে, রাইট? এই কম্পিটিশন কেমন জানি সারা জীবন থেকে যাবে, তাদের সাথে আমার সাথে একটা ওই মুহূর্তে আপনি এটা ফিল করতেন, মানে একটা ছোটবেলাতে হ্যাঁ feelings টা ফিল আসতো এসেছিল, আসলে। তখনই এসেছিল হ্যাঁ। যে তাদের মধ্যে আমার একটা হিংসা তৈরি হবে। আমাকে পাড়ার সবাই একজন আদর্শ ছেলে হিসেবে জানতো আর কি। আমি তারপরে ক্লাস 5 যখন পাশ করলাম, ক্লাস 6-এ উঠলাম জুয়েল ভাই, তখনই আমার আসলে সংগ্রাম মুখর জীবন শুরু। এর আগ পর্যন্ত মোটামুটি যেভাবেই হোক আমি মানে পড়ালেখা করেছি অভাব অনটনের মধ্যে, খেয়ে না খেয়ে। তো একবার আমার মনে আছে ক্লাস 4-এর কথা বলি জুয়েল ভাই, আমাদের স্কুলে একটা মহিলা বাদাম বিক্রি করতেন, রাইট? সবাই বাদাম কিনে, আমি বাদাম তো কিনতে পারি না, আমার তো টাকা নেই। একদিন আমি বাড়ি থেকে ওই চাল চুরি করেছিলাম একটু, মানে চাল দিয়ে বাদাম দিত, আমি প্যান্টের পকেটে ওই চালটুকু নিয়েছিলাম, এই মোটামুটি 250 গ্রামের মতো চাল নিয়েছিলাম। ওই চাল নিয়ে যাই আমি বাদাম কিনেছিলাম একদিন। ওইটা আমার একটা অন্যায় কাজ ছিল। তো যাই হোক, না এটা আসলে ছোটবেলায় এই আগ্রহটু থাকা মানে এটা ছিল আর কি আমার, মানে দোষ গুণ সবই ছিল আসলে আমার। তারপরে আমি যখন ক্লাস 6-এ উঠি জুয়েল ভাই, আমার বাবা অসুস্থ হয়ে গেলেন হঠাৎ করে। অসুস্থ হয়ে গেলেন মানে মানে শুকায় যায়, মানে এমনি শরীর শুকায় যায়। কি অসুখ প্রথমত ধরতে পারে না, আর চিকিৎসা করানোর মতো তো আমাদের ওইরকম ক্ষমতা নাই। তো যখন বাবা অসুস্থ হলেন, আমার মায়ের উপরে সংসারটা মানে নির্ভরশীল ছিল তখন। আর মানে আপনার হচ্ছে ওই উপার্জনক্ষম ব্যক্তি কেউ ছিল না। আপনি তো তখন ছোট। আমি তখন ছোট। আমি তখন ভর্তি হই কালাই হাই স্কুলে, অ্যাডমিশন টেস্ট হতো জয়পুরহাট কালাই হাই স্কুল। কালাই উপজেলা, কালাই মঈনুদ্দিন, এখন সরকারি হয়ে গেছে, তখন বেসরকারি স্কুল ছিল। তো ব্যাপার হচ্ছে আমি যখন ভর্তি হই ক্লাস 6-এ জুয়েল ভাই, আমার বাবা অসুস্থ হয়ে যান। তো একদিন
আমার মা যে বাসায় কাজ করতেন, মানে ওই যে খোলান বলে, মনে আছে গ্রামের দিকে ধান চাল ওঠার পরে হ্যাঁ। যে জায়গাটাতে ধান খোলা মাড়াই বা করে, খোলা বলে কোনো খোলা কথা। আর কি। হ্যাঁ। তো ওই মা খোলা ওই লেপা বলে, বোঝেন, গোবর টোবর হ্যাঁ, দিয়ে গোবর শুকায়। টোবর দিয়ে ওই লেপা বলে। গ্রামে এটা করে আর কি। হ্যাঁ। তো আমার মনে আছে এক দাদান যে বাসায় কাজ করতেন, ওই বাসার মালিকের নাম হচ্ছে রেফাজউদ্দিন দাদা, উনি অনেক আগে মারা গেছেন। তো ওনাকে আল্লাহ পাক যেন হচ্ছে আপনার জান্নাতবাসী করেন। তখন আলুর সময়, জল ভাই যেখান থেকে আমার শুরু, আসলে আলুর সময় হল্যান্ডার আলু চেনেন? হল্যান্ডার, হ্যাঁ, হলেন বড় আলু আর কি। হল্যান্ডার আর হচ্ছে পাকড়ি আলু হয়। তো আমি আমার সংসারের অভাব অনটন দেখে আমার মনে হলো যে কিছু একটা করা দরকার। আমি তো পড়ালেখা করছি, আমি তো অনেক সময় ফাঁকাও থাকি। তো আমি ওই দাদা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। মা যতক্ষণ ওই বাড়িতে থাকতেন আমি মার পিছনে থাকতাম, বাট আমাকে ওই দাদা ডেকে ডেকে খাওয়াতেন, ঠিক আছে। তো যাই হোক, দাদার কাছে আমি বললাম যে দাদা আমাকে কিছু কি আলু দেওয়া যাবে, একটু বড় আলু। আমাকে বলে কি করবি তুই? আমি বললাম দাদা তাহলে আমি কালকে সকালে একটু সিদ্ধ করে মাকে দিয়ে ওইটা পাঁপড়ের ব্যবস্থা করব, আলুর পাঁপড় বানাবো, আমি আপনাকে পাঁপড় খাওয়াবো। তো বললো কটটুক লিবি? আমি 5 কেজি আলু দিলেই হবে আমাকে। তো ঠিক আছে, লে যা, 5 কেজি আলু নিলাম আমি, হল্যান্ডার আলু, হলেন মানে বড় বড় আলু আর কি। হ্যাঁ। তো আমি আবার তারপরে দাদাকে বললাম দাদা এই আলু নিয়ে গেলে তো হবে না, আমার কিছু সয়াবিন পাম অয়েল তেল ছিল তখন, তো পাম অয়েল তেল কিনবো। তো আমি তখন দাদাকে বললাম দাদা আমাকে 45 টাকা দিতে হবে। 45 টাকা? 45 টাকা। ওই 45 টাকা দিয়ে আমি কালায় গেছিলাম। কালায় যাওয়ার পরে পাম অয়েল তেল কিনেছিলাম 1.5 লিটার, তখন সম্ভবত 26 টাকা লিটার ছিল। হাঁটে গেছিলাম, কারণ আমার সাইকেলও ছিল না, কিছু ছিল না। আমি তখন হচ্ছে ওই কালায় গেলাম। কালায় যাওয়ার পরে 1.5 লিটার পাম অয়েল তেল কিনেছিলাম। দিয়ে পরের দিন মাকে বললাম যে মা আমাকে এই আলুটা একটু ওই পাঁপড় করার ব্যবস্থা করতে হবে। তখন মা বললে কেন, কি করবি তুই? আমি বললাম যে আমি পাঁপড় বিক্রি করব, কিছু সময় আমি এখানে লাগাবো। আসলে আমার পড়ালেখার জন্য তো অত সময় লাগে না। আসলে আমার কেমন জানি একটা মানে গড গিফটেড একটা কিছু ছিল যে স্যাররা যা পড়াইতো না, আমি তো প্রাইভেট পড়তাম না আসলে, তখন আমার প্রাইভেট কিছু ছিল না। স্যাররা যা পড়াইতেন আমি সেটা বুঝতে পারতাম। তো বাসায় যখন আসলাম, আমি আসে মাকে বললাম যে মা আমাকে এই আলুর পাঁপড়টা বানিয়ে দিতে হবে, জেদ ধরলাম। তখন মা বললো যে ঠিক আছে, যে আলুটা সিদ্ধ করে তারপরে ওই শুকানোর পরে পাঁপড় বানিয়ে দিল। দিয়ে আমি প্রথম দিনই ভার করে বিক্রি করতে হতো আমাদের গ্রামে, আলুর বিনিময়ে, ধানের বিনিময়ে, চালের বিনিময়ে ঘাড়ে করে নিয়ে বিক্রি করতে হতো আর কি। তখন আমি ওই আলুর পাঁপড় বিক্রি করে আমার সর্বমোট লাভ হয়েছিল ওই 45 টাকা ইনভেস্ট করে আর আলু দিয়ে মোটামুটি আমি বিক্রি করেছিলাম 140 টাকার মতো। 140 টাকার মতো আমি ওই দাদাকে কিছু পাঁপড় দিয়েছিলাম। আমি কিন্তু আজও ওই দাদার ওই 45 টাকা শোধ করি নাই। আমার কাছ থেকে কখনো নেয়নি, উনি ফেরত নেয়নি, কিন্তু ওই 45 টাকা কিন্তু আমার কাছে অনেক বড় কিছু ছিল আসলে। তো তারপরে আমি যখন 140 টাকা হলো, তখন এবারে আমি আলু কিনলাম, ঠিক আছে। তখন ওই দাদাকে 45 টাকা না দিয়ে আমি বললাম দাদা আমি টাকা দিব আপনাকে পরে, কিন্তু আমাকে কিছু আলু বিক্রি করেন আমার কাছে, ঠিক আছে। দিয়ে তারপরে আবার আলু কিনলাম, দিয়ে তারপরে আবার পাঁপড় বানালাম। এরকম বানাতে যখন আমার পুঁজি একটু বেশি হয়ে গেল, আমি কিন্তু এদিকে পড়ালেখাও করি। তো পড়ালেখা আপনি তো পাপড় বিক্রি করেন, কখনো পড়ালেখাটা করেন? হ্যাঁ, এটা একটা মানে ঘটনা আছে জয়েল ভাই। আমি আসলে মানে পড়ালেখাটাকে মূল ঘটনা হিসেবে নিয়ে পাপড়টাকে বিক্রি করতাম তো বিকালবেলায়, আসলে বিকালের দিকে স্কুল থেকে আসার পরে আমাকে গ্রামের লোকেরাও জিজ্ঞেস করতো যে তুমি পড়ালেখা কখন করো আর এগুলো কখন করো। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে, ধরে নেন আমি গ্রামের মধ্যে ভিতরে যখন পাপড়টা বিক্রি করতে যাই, ওই ভাড়ে করে বই নিতাম, মানে পাপড়ের সাথে বই? হ্যাঁ, বই নিতাম। বই নেওয়ার পরে যখন ধরলেন আপনি আমার কাছ থেকে পাপড় নিলেন, তো দামটা দেওয়ার জন্য বাসার ভিতরে যাবেন, আপনি ওই যে চাল নিয়ে আসবেন অথবা ধান নিয়ে আসবেন অথবা আলু নিয়ে আসবেন, এগুলো দিয়ে আসলে আমরা ওই দাম নিতাম। তখন ওই সময়টুকুর ভিতরেই আমি পড়ালেখা করতাম।
যে আগামীকালকে কি পড়া হবে, স্যাররা কি পড়াচ্ছিল, মানে একটু একটু সময়গুলো বের করে হ্যাঁ ওইটুকুর ভিতরে ওই বিকালবেলার ভিতরেই আমাকে পড়ালেখা শেষ করতে হবে। কারণ আমার বাসায় কোনো কারেন্ট ছিল না, আমাকে রাত্রে পড়তেও দিবে না। ইভেন আমি যে মনে করেন পাঁপড়টা বিক্রি করে আসতাম, আমি যে ইনকাম করে নিয়ে আসতাম, তাও যে আমি রাত্রিবেলাতে যে ল্যাম্প জ্বালাবো বা হ্যারিকেন জ্বালাবো সেটা জ্বালানোর আমার সুযোগ ছিল না। কারণ আমার বাপ তো চায় না যে পড়ালেখা করি, আমার বাবারাও চায় না, চাচারাও চায় না। মানে বিকালের মধ্যে আমার সবকিছু কমপ্লিট করতে হবে, সোজা হিসাব। ওই সময় আপনার মধ্যে একটা বেশ দায়িত্ববোধ ছিল যে স্কুল থেকে এসে আপনার সমবয়সী যারা তারা যখন বাইরে খেলতে বের হতো তখন আপনাকে পাপড় নিয়ে বের হতো। তো এই জিনিসটাকে আপনার কাছে আপনি কোন ফিল করছেন কিছু এখান থেকে, যে সবাই যখন খেলতে যাচ্ছে আপনার বয়সী সবাই, আর সেই মুহূর্তে আপনাকে পাপড় বিক্রি করতে যেতে হচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে যখন দেখতাম যে আমার বন্ধুরা খেলছে, আমার মন চাইতো খেলতে, বাট আমি যেটা করতাম যে আমার যে ভাগ্য সেটাকে তো চেঞ্জ আমাকে করতে হবে। আমি এটাতে বিশ্বাস করতাম সবসময় যে আমার বন্ধুরা খেলছে পাশে, তাদের সামনে গিয়েই আমি পাপড় বিক্রি করতেছি, আমারও খেলার কিন্তু নেশা ওঠে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি এই কাজটা না করলে আমার বাড়িতে গেলে আমার আব্বা মারবে, বা আমার সংসারে খাবার দাবার নাই কিছু, ঠিক আছে। তারপরে খেলাধুলা করিনি তা না, এরকম একটা ঘটনা বলি যে ভাই আপনাকে, সেটা হচ্ছে আমি খুব মার্বেল খেলতাম, খুবই মার্বেল খেলতাম এভাবে, মানে এই খেলাটা হতো আগে। হ্যাঁ, তো প্রচুর মার্বেল খেলতে পারতাম, মানে খুব ভালো খেলতাম, খুব ভালো খেলতাম। মানে আমাদের পাড়ার মধ্যে যে কয়জন মার্বেল খেলতো তাদের মধ্যে আমি একজন সেরা ছিলাম। আমার এক কলসি মার্বেল ছিল। আমি কি করতাম, মাঝে মধ্যে সকালবেলায় মার্বেল কি আপনি খেলে খেলে জিততেন? হ্যাঁ, খেলে জিততাম। মানে এতগুলো যে আমার মার্বেল হলো কি করে হলো, আমি তো প্রথমত 1 টাকার মার্বেল কিনেছি, 1 টাকা 10টা মার্বেল পাওয়া যেত তখন, ঠিক আছে। তো মার্বেলটা কিনে তারপরে লাভ করতাম, যে লাভ করা বলে আর কি। দিয়ে আমি যখন পাড়াতে আমাদের বন্ধুদের সাথে খেলতে যেতাম, তখন দেখা গেল সকালবেলার দিকে আর কি, কোনো দিন, সব দিন তো খেলা হয় না, হয়েছিল কি এরকম হয়েছে, আমি কোনো দিনে ওদের কাছে মার্বেল বিক্রি করে 10-12 টাকা ইনকামও করেছি। সেটা দিয়ে আমি হাটে গিয়ে আমার শার্ট প্যান্ট কিনেছি, এরকম হয়েছে। তবে আমার মনে আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি যে পড়ালেখা করেছি, আমি নিজের পোশাক আশাক খুব কম পরেছি, খুবই কম পরেছি। আমাকে হয় আমার মা কোনো জায়গা থেকে সাহায্য সহযোগিতা করে পুরাতন কাপড় চোপড় নিয়ে আসে দিতেন, অথবা 2-1টা আমার মনে আছে আমি যেটা ওই যে মার্বেল খেলে করতাম, 2-1টা শার্ট প্যান্ট কিনেছি আমি আমার জীবনে, এইটুকু আমার মনে আছে। বাদ বাকি সবই আমার মা কোনো না কোনো জায়গা থেকে নিয়ে আসে জোগাড় করে দিতেন, কিন্তু নতুন একটাও আমি জামা পাইনি কখনো ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা আমার মনে আছে এখনো। তো শোনেন, যখন আমি পাপড় বিক্রি করতে যেতাম গ্রামে, আমার একবার খুব লজ্জা লেগে গেছিল জুয়েল ভাই। সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের 2টা মেয়ে আমাদের গ্রামের বান্ধবীদের বাড়িতে বেড়াতে এসছে, আর ওই বাড়িতে গেছি আমি পাপড় বিক্রি করতে। পাপড় আর হচ্ছে পেঁয়াজি তখন বানাতাম, একটু যখন পুঁজি বাড়লো পেঁয়াজি বানানো শুরু করলাম, পাপড় বানানো শুরু করলাম, পেঁয়াজি তো বসছে। তো আমি দেখছি যে হঠাৎ করে যে আমার 2 বান্ধবী ওই বাসায় ঢুকেছে, ঠিক আছে। আমার কেমন যেন একটা লজ্জা চলে আসলো, হ্যাঁ, তখন যেন কেমন যেন একটা লজ্জা চলে আসলো যে আমি পাপড় বিক্রি করতেছি, আবার আমি এদের ক্লাসের বন্ধু। আমার খুব খারাপ লাগেছিল সেদিন। ইভেন আমি কি করতে চাইছিলাম জানেন, ওখান থেকে ভাতটা নিয়ে অন্য জায়গায় যেতে চাইছিলাম, ঠিক আছে। কিন্তু তারপরে মনে হলো যে না, এটা তো করার ঠিক না, আসলে এটা তো আমার পরিস্থিতি, এটা তো আমার বাস্তবতা। তারা দেখলে তারা কি আমাকে খুব খারাপ চোখে দেখবে? আপনি তো অন্যায় করছেন না। আমি তো অন্যায় করছি না, এই বোধ থেকে আমি ওই বাড়িতেই বসে থাকছিলাম, এবং ওরা এসে আমার সাথে কথাও বলেছিল যে তুমি কি করছো। বললাম যে এই কাজও করি, আমি এটাও করি আবার পড়ালেখা করি। ওরা অবাক হয়ে গেছিল। তো শোনেন জেল ভাই, তারপরে মনে করেন আমার বাবার অবস্থা খুবই খারাপ। আমার মা আবার মিষ্টি বানাতে পারতেন। ক্লাস 6 থেকে যখন 7-এ উঠি, তখন একটু পুঁজি যখন হলো, তখন মা বললো যে তাহলে একটা কাজ করি, আমরা বুন্দা, যে বুন্দা যেটা রমজানের ভিতরে বেশি বিক্রি হয়, বুন্দা বানাই, কিছু ছানার জিলাপি বানাই, কিছু মিষ্টি বানাই। আমার মা আবার মিষ্টি বানাতে পারেন, মানে ছানার জিলাপিটা খুব মজার আমার মায়ের হাতের। তো যাই হোক, তখন আমি করলাম কি, চিনি, দুধ কিন্তু তখন আমি কিনেছি এক সময় 4 টাকা লিটারও কিনেছি, 4 টাকা লিটার, 5 টাকা লিটার দুধ ছিল। আর আমরা এখন যে মিষ্টিটা 200 টাকা কেজি কিনি, সেই মিষ্টি আমি বিক্রি করেছি 32 টাকা কেজি, রসের মিষ্টি, ঠিক আছে, হ্যাঁ রসগোল্লা বলে। আর চমচম যেটা, সেটা 40 টাকা কেজি,
ওই ওই সময় আমি বিক্রি করেছি 3 বছর আর কি, ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। 6 থেকে যখন 7-এ উঠি, মা তখন মিষ্টি বানানো শুরু করলো। ওই মিষ্টি নিয়ে আমি চলে যেতাম হচ্ছে এই বিক্রি করতে গ্রামে। বিশেষ করে রমজান মাসে আমার বিক্রিটা ছিল অনেক ভালো, এবং প্রত্যেকটা বাড়িতে আমি ঢুকতাম। তখন কি মিষ্টিটা আপনি ভাড়া করে বিক্রি হ্যাঁ, ভাড়া করে বিক্রি করতাম। আমাদের কোনো দোকান ছিল না, আমাদের কোনো নির্দিষ্ট দোকান ছিল না, ভাড়া করে বিক্রি করতাম, দিয়ে পড়ালেখা করতাম। দিয়ে ক্লাস 7 থেকে যখন ক্লাসে ওই 8-এ উঠি জুয়েল ভাই, তখন আমার রোল হয়েছিল 8। ক্লাস 7 থেকে যখন 8-এ উঠি, আর 6-এ তো ন্যাক ছিল, পরে আবার হ্যাঁ ক্লাস 5-এ যখন সমাপনী পরীক্ষা হয় তখন ফার্স্ট হয়। তারপরে ক্লাস 6-এ তো অন্য স্কুলে ভর্তি হতে হয়েছে। আচ্ছা। আমার প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে গেলাম, আচ্ছা, হ্যাঁ, বুঝতে তখন পারছি। ওটা ক্লাস রোল ছিল। 6 থেকে যখন 7-এ উঠি তখন আমার রোল হয়েছে 8। কিন্তু আমার ওই ইচ্ছা ছিল যে আমি তো আরো ভালো করা সম্ভব আমার পক্ষে। এখানে একদিন কি করলাম জানেন জেল ভাই, আমার বাবা তো খুব অসুস্থ, আমার মা আমি এই ব্যবসার পাশাপাশিও ওই গ্রামে আলু তুলতে যাই মানুষের বাড়িতে, মানুষের জমিতে আলু তোলা, একটা চুক্তি নেওয়া হয় যে 1 বিঘা আলু তুলে দিলে এত টাকা দেওয়া হবে। তখন আমার মা, আমার বোন আর আব্বা ওই অসুস্থ অবস্থাতেই একটা চুক্তি নিয়েছিল, কয়েক বিঘা আলু আমরা তুলে দিব আমাদের ফ্যামিলির কয়জন। তখন আমার বাবা এটা টিক্স করেই হোক বা যেভাবেই হোক আমাকে স্কুল যাওয়া থেকে বিরত করার জন্য ওই মাঠে নিয়ে চলে গেলেন। ঠিক আছে, মিষ্টির দোকান তখন কিন্তু বন্ধ। ঠিক আছে, মিষ্টিটা বন্ধ তখন? বন্ধ তখন, তখন ওইরকম ভাবে ব্যবসা হয় না। তখন ওই মাঠে যখন কাজ চলে তখন মাঠে নিয়ে যেত আর কি। যখন মাঠে গেলাম আমি, মাঠে যাওয়ার পরে ক্লাস 8-এর ঘটনা, এটা ক্লাস 7 থেকে যখন 8-এ উঠি, তখন মাকে আমি একটু চুপি সারে বললাম আর কি মাঠের মধ্যেই, যে মা আমার পড়ালেখার খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ও মানে যেহেতু কন্ট্রাক্ট নিয়েছেন, হ্যাঁ, বেশ কয়েকদিন লাগবে বেশ কয়েকদিন লাগবে আর কি। লাগবে আর কি। হ্যাঁ, তো সাধারণত যে শীতের মধ্যে হচ্ছে আপনার শীতের মধ্যে ওঠে। আপনার চালু তুলতে হয়। তো আমি তখন মাকে বললাম যে মা আমার পড়ালেখার খুব ডিস্টার্ব হচ্ছে, তো আমি তো একটু কাজ করতে চাই। আমি ওই যে আমাদের গ্রামের পাশেই মাত্রাই নামে একটা ইউনিয়ন আছে, সেখানে একটা হাই স্কুল আছে, সেই হাই স্কুলের হেডমাস্টার আমাদের গ্রামের আর কি, আমাদের পাড়া তো ভাই ছিল আমার। তো আমি ভাইকে একটু বলে রেখেছিলাম আগে থেকেই যে ভাই আপনার স্কুলে যদি আমি যাই তাহলে আপনি কি আমাকে ভর্তি নেবেন? ঠিক আছে, উনিও জানতেন যে আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে ভালো একটা ছেলে, মানে আপনি ভালো এটা ভালো পড়ালেখা করে। চিন্তা করছেন যে বাড়িতে থেকে যেহেতু পড়ালেখার প্রবলেম হচ্ছে, হ্যাঁ, তখন দূরে গেলে হয়তো পড়ালেখা হবে, কোনো ডিস্টার্ব হবে না। তখন আমার মা আমাকে এটা রায় দিলেন যে ঠিক আছে তুই চলে যা। তো কিভাবে যাব এটা? আমরা কিন্তু এই আলু তুলতে তুলতে বুদ্ধিটা করছি, মা ছেলে মিলে আর কি। ঠিক আছে। তো তখন মাকে বললাম, মা আমাকে বুদ্ধি দিলেন তুই বাড়িতে গিয়ে ছোট্ট একটা ট্রাঙ্ক আছে, ওই ট্রাঙ্কের ভিতরে তোর বই পুস্তকগুলো নিয়ে তুই পলাই যাবি। ঠিক আছে, যে স্কুলে যেতে চাচ্ছিস। তার মধ্যে আমাদের পাশের বাড়ির মানে জ্যাঠাতো বোন বলে আর কি, বরাবর বোন মেয়ে আর কি, ওই মাত্রা গ্রামে বিয়ে হয়েছিল। তো ওই আপাকেও আমি আগে বলে রেখেছিলাম আপা আপনার বাসায় আমি উঠবো, কিন্তু তো ওরাও বলেছিল ঠিক আছে সমস্যা নেই আসিস। আপনি যেহেতু গ্রামে একটা ভালো ছেলে হ্যাঁ, এই কারণে সবাই খুব ভালোবাসতো আর কি। ইভেন এর ভিতরে আমার পড়ালেখার জন্য এমনও ঘটনা আছে জুয়েল ভাই, যে আমরা যে ফেতরাটা আমরা এখন মানুষকে দিই সেই ফেতরার টাকাও আমি নিয়েছি, আমার বই পুস্তক কিনতে হয়েছে। এরকম ফেতরা সমাজের ভিতরে যে ফেতরা ভাগ করে নেয়, আমি ওই ফেতরার ভাগটুকু নিয়ে নেওয়ার জন্য ওই মানুষের দরজায় দাঁড়িয়ে থেকেছি, ওই ফেতরার টাকাটুকু নিয়ে বই কিনেছি। ঠিক আছে, তাছাড়া তো আমার পড়ালেখার সুযোগ ছিল না আসলে ওই সময়টাতে। তো যাই হোক, মানুষ আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। তো ওখান থেকে আমি যখন গ্রাম থেকে পলায় গেলাম, আমি লজেন মাস্টার হিসেবে গেলাম আমার ওই বোনের বাসায়, জায়গের মাস্টার বলে আমাদের ওইদিকে। যাই আমি মাত্রা স্কুলে ভর্তি হলাম ক্লাস 8-এ। তখন আমাকে প্রাইভেট পড়ানোর জন্য তো আমার বাবা মা কোনো সাপোর্ট দেবে না, এখন আমাকে নিজেই সব কিছু করতে হবে। তো আমি ওই যখন যাই ওখানে যাই ক্লাস 8-এ যাই ভর্তি হলাম, জাগির ছিলাম ওই বাড়িতে, আমার ভাগ্নি ছিল, তাকে পড়াতে হতো, 2 ভাগ্নি ছিল, 2 ভাগ্নিকে পড়াতে হতো আর আমার নিজেকে পড়তে হতো। এর বিনিময়ে তাদের বাসায় আমি থাকতে পারবো আর খেতে পারবো। ওই বাসায় আবার একটা কাহিনী হচ্ছে, ওই বাসাতেও কারেন্ট ছিল না। আচ্ছা, তবে আমাকে মোশাররফ দুলা ভাই, মানে ওই বোনের হাজবেন্ডের নাম ছিল মোশাররফ, তো মোশাররফ দুলা ভাইকে অনেক ধন্যবাদ জানাই। সেই সময় আমাকে উনি সম্ভবত ফেসবুক ইউজ করেন না, ওনাকে আমি লাইনও পাইনি গতকালকে থেকে, নইলে বলতাম। তো মোশাররফ ভাইকে ধন্যবাদ জানাই, ওই সময় আমাকে আশ্রয় না দিলে হয়তো বা আমার পড়ালেখাটা বন্ধ হয়ে যেত। তো
মোশাররফ ভাই করতেন কি, আমাকে রাত্রিবেলাতে একটা আলাদা ওই ল্যাম্প দিতেন, হারিকেন না ল্যাম্প। ওই ল্যাম্পে প্রত্যেকদিন আমাকে 150 গ্রাম করে ওই কেরোসিন তেল বাতি দিতেন। যেটা বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, 150 গ্রাম করে কেরোসিন তেল দিতেন এবং আমাকে বলতেন যে তোকে আমি 150 গ্রাম করে কেরোসিন তেল দেবো এই শর্তে আজকে রাত্রে এই তেল শেষ করতে হবে তোকে। আচ্ছা আচ্ছা, ভালো একটা। ঠিক আছে, বাট উনি যে এতভাবে আমাকে মানে ইন্সপায়ার করতেন পড়ালেখার ব্যাপারে, যে আমি যে ওনার মেয়েকে পড়ালাম, উনি কখনো আমাকে জোর করেনি যে এতক্ষণ ধরে পড়াতে হবে। আমি যতটুকু সময় পড়ানোর দরকার ছিল সেটুকু পড়াইতাম, আর আমাকে উনি ওই কেরোসিন তেলটা দিতেন যে আমি রাত্রে ওই বাসার নিচে আরেকটা মানে ওই যে বৈঠকখানা থাকে, বৈঠকখানার ওইদিকে একটা ঘর ছিল, ওই ঘরে আমি থাকতাম। তো ওই মোশাররফ ভাই ছোটো ভাই ছিল মুজাফফর ভাই, ওনার সাথে থাকতাম আসলে আমি। তো এই আমাকে কেরোসিন তেল দিত, আমি তখন পড়তাম আসলে। তারই 1 বছর পর আমি ওখান থেকে স্কুলটা আর কি দূরে ছিল, তো স্কুলের কাছে আরেকটা বাসায় আমি পার হয়ে যাই। ঠিক আছে, ওটা হচ্ছে আব্দুর রহিম চাচা বলি আমি, ওনার ছেলের নাম হচ্ছে সোয়াইব, মেয়ের নাম শারমিন। তো ওরা এখন সোয়াইব এখন ব্যবসা করে মনে হয়। ওই বাসায় আমি ক্লাস 9-এ যখন উঠি তখন ওখানে যাই। তো এর ভিতরে একটা ঘটনা ঘটেছিল জুয়েল ভাই, আমি যখন ক্লাস 8-এ, তখন আমি তো বাসা থেকে পালাই গেছি। পালাই যাওয়ার সময় আমাকে এর ভিতরে আমার মায়ের একটা রেডিও ছিল, রেডিও বিক্রি করে একটা সাইকেল কিনে দিয়েছিল ক্লাস 6-এ থাকতে। আমি যখন ক্লাস 8-এ পালাই যাই বাসা থেকে, ওই সাইকেলটা নিয়ে গেছিলাম। আমার বাপ কি করেছিল জানেন, তার 1 সপ্তাহ পরে ওই সাইকেল নিয়ে যায় আমার কাছ থেকে কারেন্ট এসছে। মানে স্কুলে যেন যেতে, হ্যাঁ মানে তুই যেন কোনো জায়গায় প্রত্যেক মুভ আর কি। করতে না পারিস। যাই হোক, এনিওয়ে সাইকেলটা সে রাগের মাথায় কেড়ে নিয়ে আসছে। নিয়ে আসে আমার মাকে কিন্তু অনেক মারধর করতো আমার বাবার চাচারাও অনেকে, মানে ফ্যামিলিগতভাবে একটা খুব অবস্থা খারাপের মধ্যেই ছিলাম আমরা। মানে এটা মেনলি আপনার জন্য কিছু না, যে আপনি পড়ালেখা দিতে চাচ্ছেন না বাট আপনি করছেন। হ্যাঁ, এটা এটার জন্য আমার মা কিছু না। চাইতো, বাট মায়ের উপরে অত্যাচার নেমে আসতো অনেক। হ্যাঁ, এটার জন্য আমি অনেক অনুতপ্ত আসলে। যাই হোক, তো তারপরে শোনেন সাইকেলটা নিয়ে আসলো, আমি সাইকেল ছাড়াই পড়ালেখা করতাম। আমি একদিন হেড স্যারের কাছে গেলাম। হ্যাঁ, হেড স্যারকে যা বললাম যে স্যার আমার তো প্রাইভেট পড়ার সুযোগ নেই, কিন্তু আমার তো একটু কিছু পড়ালেখা করা দরকার। তখন সবকটা স্যারকে উনি ডেকে বলে দিয়েছিলেন যে উজ্জ্বল আমার গ্রামের ছেলে, তো যেহেতু হেডমাস্টার বাড়ি আপনার গ্রামেই ছিল আপনি বললেন, হ্যাঁ। সবাই আমাকে তখন মোটামুটি ফ্রি পড়াতেন। আমি কাউকেই টাকা দিইনি, কখনোই টাকা দিইনি। বড় স্যারদের নাম কি মনে আছে আপনার? হ্যাঁ, যে স্যাররা পড়াতেন? আমি বিশেষ করে আমি মানে স্মরণ করতে চাই মুজাফফর স্যারকে, মুজাফফর স্যার, যিনি এখন মাত্রাই হাই স্কুলের সম্ভবত হেডমাস্টার বর্তমানে, এখনো হেডমাস্টার। মোস্ট প্রবাবলি আচ্ছা। ভারপ্রাপ্ত আর কি হতে পারে। তো আমার এখনো মনে আছে যে স্যার সম্ভবত আর্টস ব্যাকগ্রাউন্ডের ছিলেন, বাট আমাদের ক্লাস নিতেন ওই অঙ্ক বিজ্ঞান এগুলো। তো স্যার আমাকে ফ্রি পড়াইতেন। ইংরেজি পড়াইতেন হচ্ছে হবিবুর রহমান স্যার নামে একজন, আর উনি এখন কি করেন? রকিবুল স্যার। হবিবুর স্যার হচ্ছে রিটায়ার্ড পার্সন ওই স্কুলের। স্যার হয়তো আজকে দেখছেন না, ওনারা তো না, স্যার মারা গেছেন, মারা গেছেন এই 3-4 বছর আগে মারা গেছেন। তো এটা এখানে একটা ঘটনা আছে জুয়েল ভাই, যখন আমি ক্লাস 9-এ পড়ি, ক্লাস 8 থেকে যখন ক্লাস 9-এ উঠি আমি, তখন আমার রোল ছিল 1। 8 থেকে 9 ওটা হ্যাঁ, তখন 1 হয়েছিল। আমি তো ক্লাস 8-এ যাই ভর্তি হয়েছিলাম, ক্লাস 9-এ আমার রোল ছিল 1, আমি ফার্স্ট বয়। তো ওই হবিবুর স্যার হচ্ছে আমাদের যে স্কুলের রানিং স্যার ইংরেজির, রকিবুল স্যার, ওই রকিবুল স্যারের বাবা। মানে রকিবুল স্যার ওই স্কুলে থাকার আগে হবিবুর রহমান স্যার ছিলেন ওখানকার ইংলিশে খুব ভালো একজন নামকরা শিক্ষক। তো উনি আমাদের স্কুলের একটা রুমে এসে পড়াতেন কিছু বাচ্চাদেরকে দিয়ে। তো আমিও পড়তাম তার কাছে, এবং আমি টাকা দিতাম না আসলে। ক্লাস 9-এর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে, এটা একটু বলা কীরকম হবে জানি না। আমার ক্লাসে আমি তো ফার্স্ট বয়, সেকেন্ড ছিল হচ্ছে ক্লাস 8 থেকে 9 ওটা আপনি সায়েন্স নিলেন। হ্যাঁ সায়েন্স। তখন কি আপনার মনে হলো না যে সায়েন্সে তো অনেক সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো কিন্তু আমি ক্লাস 8 থেকে বিজ্ঞানের প্রতি আমার খুব ভালো একটা আকর্ষণ ছিল। ঠিক আছে, এবং আমাদের ওই স্কুলে যদিও বা সায়েন্সের খুব ভালো শিক্ষক ছিল না, বাট আমি মানে সায়েন্স মানে আমার সবসময় মনে হয়েছে যে আমি আমাকে অতিক্রম করতে পারবো না। কিন্তু আসলে সায়েন্সে পড়তে গেলে একটা স্টুডেন্ট প্রথম কিন্তু চিন্তা করে যে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই জিনিসগুলো আছে, এবং এগুলোর জন্য প্রাইভেট পড়তে হয়, কিন্তু আপনার তো সেই মুহূর্তে প্রাইভেট পড়ার সামর্থ্য ছিল না। আমার প্রাইভেট পড়ার সামর্থ্য ছিল না, বাট একটা বিশ্বাস ছিল এরকম যে আমার ভিতরে তখন তো একটা কি জিনিস কাজ করতে, জুয়েল ভাই শোনেন আপনাকে ফ্রেন্ডলি বলি, সেটা হচ্ছে যে আমার বিশ্বাস ছিল এইটা যে সামনে অন্ধকার আছে, এই ভেবে যদি আমি না হাঁটি তাহলে তো আমি আলোর পথ দেখতে পাবো না। আমি যদি সামনে যাই
তাহলে ওই অন্ধকারটা আমার কাছে কিছুটা হলে আলো মনে হয়। দেখবেন রাত্রিবেলাতে অনেক অন্ধকার জায়গা আছে, সামনে অনেক অন্ধকার মনে হয় না আপনার? হ্যাঁ। আবার ওই অন্ধকারের কাছে যায় দেখবেন একটু আলো মনে হচ্ছে। কিন্তু আমার এই বিশ্বাসটা ছিল, আমার এরকম একটা বিশ্বাস ছিল আপনি যে এই বিশ্বাস থেকে যে আপনি কোনো নিয়েছেন যে- সাবজেক্ট, হ্যাঁ হ্যাঁ। কোনো সাবজেক্টই যদি, মানে আমার এরকম একটা ফিলিংস ছিল পড়ালেখার ব্যাপারে, যে পৃথিবীতে পড়ালেখা যখন প্রথম আবিষ্কার হয় তাকে তো কেউ শিখায়নি। মানে আপনি এক প্রকার মানে রিস্ক নেই ধরলেন যে হ্যাঁ। বা আত্মবিশ্বাস আমি থেকে পারবো আর কি, আমার আত্মবিশ্বাস বিশ্বাসটা থেকে। ছিল এরকম যে আমি আত্মবিশ্বাসটা পারবো। আপনার বেশি ছিল বেশি ছিল, রাইট। আত্মবিশ্বাস। তো দিয়ে আমি যখন ক্লাস 9-এ উঠি, জয়েল ভাই, আমি ক্লাসে থাকতে আমাদের টোটাল স্টুডেন্ট ছিল হচ্ছে 68 জন, 22 জন সায়েন্সের, 44 জন আর্টসের। ওই জেনারেল সাবজেক্টগুলো একসাথে ক্লাস হতো। তো একদিন বাংলা ক্লাসে একটা ঘটনা বলি, আমাদের এরকম কিছু বেঞ্চ ছিল আর এদিকে সাজানো ছিল, আর আমরা সবসময়, আমি আর মান্নান নামে এক বন্ধু আমার, ও সেকেন্ড বয় ছিল। উনি এখন কি করে? ও এখন মনে হয় ওর খুব ভালো কিছু জায়গায় সম্ভবত নাই, আমি যেটা শুনেছি, কিন্তু এই ছোটখাটো চাকরি করে আর কি। তো তখন আমি এই বেঞ্চে বসতাম, সাইডে আমি আর মান্নান, আর এই সাইডে বসতো মেয়েরা। তো আমাকে বাংলার স্যার একদিন বললেন যে উত্তর গণনা কয়জন এসছে। তো স্টুডেন্ট গণনা করতে গিয়ে পিছনের দিকে একটা মেয়ের দিকে তাকাতে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। তখন তাকিয়ে আছে, আমি গোনার শেষে আমি মান্নানকে বলছি, আমার বন্ধুকে, যে দোস্ত ওই মেয়েটা দেখ আমার দিকে তাকাচ্ছে আর হাসতেছে, তো একটা রিস্ক নিয়ে নিবো নাকি? হ্যাঁ। তো বলছে কি রিস্ক? দোস্ত চোখ মারবো আমি। হ্যাঁ, ওই সময় আমার মাথায় ছিল। হ্যাঁ ওই সময় যে চোখ মারবো একটু, ঠিক আছে। তো মান্নান বললো যে ঠিক আছে মারবো দোস্ত, যদি কিছু হয়। আমি তো এমনিতে খুব ভয়ে থাকি, পড়ালেখা নিয়ে ব্যস্ত। তো হঠাৎ করে ওই মেয়েটাকে আমি চোখ মারলাম, ঠিক আছে। তো চোখ যখন মারলাম, ওই মেয়েটা একটু হাসলো আর কি। না মানে আপনি ওই মুহূর্তে চোখ মারবেন, মানে আপনি যেভাবে সংগ্রাম করে আসছেন, মানে আপনার হুট করে ওই সময় মানে এটা মাথায় কি আসলে জানি আসলে- ব্যাপারটা হ্যাঁ। আমি বুঝতে পারিনি আসলে, মানে ভালো লাগলো আর কি মেয়েটাকে। তখন আমি মেয়েটাকে চোখ মারলাম। তো পরবর্তীতে ভাবি কি আজকে প্রোগ্রামটা দেখছে? সম্ভবত আচ্ছা। সম্ভবত দেখছে। তো এই গল্প আমি শোনাইছি আচ্ছা। আপনার ভাবিকে, এই গল্পগুলো সবই আমার জীবনের সব গল্পই সে জানে, না, ঠিক এই যে- আছে। এই যে চোখ মারা ব্যাপারটা না, এটাও বলেছি তাকে। আচ্ছা, আচ্ছা। ইভেন ওই মেয়েটা যে আমাকে একবার চিঠি দিয়েছে, সেই চিঠিটাও আপনার ভাবির কাছে এখন আচ্ছা, এখনো আছে। এখনো আছে। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, তো চোখ মারার পরে ওই মেয়েটা একটু হাসলো, মনে হলো যে পজিটিভ কিছু হবে আর কি, ঠিক আছে। তো পরে শুনলাম যে না, পজিটিভ না, ওই মেয়ে গিয়ে হবিবুর রহমান স্যারকে বলে দিয়েছে। মানে ওই হবিবুর রহমান স্যার আবার যে গ্রামের, ওই গ্রামের ওই মেয়েটা। তো তারপরের দিন হবিবুর রহমান স্যারের কাছে যখন আমি প্রাইভেট পড়তে গেছি, নেরেশন করতে গিয়ে, আমি আবার খুব বই পড়তাম জুয়েল ভাই। সেই সময় আমাদের MS আমাদের বই ছিল, গ্রামার বই ছিল। এই বই বাদেও আমার মাকে দিয়ে আমি বগুড়া থেকে অনেক বই কিনে নিয়ে যাওয়া ছিল। বইগুলো কিভাবে পেতেন আপনি? বইগুলো মানে খোঁজ পাইতাম, যে দেখা গেল আমার এই বিভিন্ন স্যাররা বলতো যে এই বই থেকে অমুক রাইটারের বই আছে, আমি ওইগুলো নোট করে নিতাম তখন। তো ওই বইগুলো তো আমাদের ওখানে নাই। আমি মাকে বলতাম যে মা আমার এই বইগুলো লাগবে। মা কোনো না কোনোভাবে ওই বগুড়াতে যায় সাহায্য সহযোগিতা নিয়ে হোক, যেভাবে হোক উনি বইটা আমাকে আন্টি মেনলি হ্যাঁ, সংগ্রহ করে নিয়ে আসতেন। সংগ্রহ করে নিয়ে বইগুলো দিতেন, উনি সংগ্রহ করে নিয়ে আসতেন। তখন আমি অনেক বই পড়তাম, প্রায় আমার সেই সময় আমার কাছে 11টা রাইটারের বই ছিল গ্রামারের, ঠিক আছে। তো আমি আবার সবসময় আমার অভ্যাস ছিল, স্যাররা যে নিয়মে করাইতো আমি সেই নিয়মে করতাম না। গণিত মানে তখন থেকে শুধু গণিত না, ইংরেজিও। আচ্ছা। ম্যাথমেটিক্সের বিষয়টা একটু পরে আসতেছি। তো তখন ওই হবিবুর রহমান স্যার আমাকে ওই মেয়েটা কিন্তু বলে দিয়েছে যে আমি তাকে চোখ মারেছি, এটা আমার অপরাধ। হবিবুর রহমান স্যার আমার উপরে খেপে গিয়ে আমাকে একটা নেরেশন করতে দিয়েছিল। তার মানে আপনি যখন ক্লাস 8 এখানে চলে আসলেন, মানে 6, 7 2 বছর আপনি আলু পাপড় বাইগুলো হ্যাঁ, বিক্রি করতাম, right। তারপর এখানে যখন চলে আসে তখন ওইটা অফ হয়ে গেছে। না, ওটা অফ হয়ে গেছে, ওটা অফ হয়ে গেছে। তখন অফ হয়ে গেছে। তারপরে আমি যখন ক্লাস 9-এ যে মনে করেন ওই স্যারের কাছে যেদিন গেলাম, আমাকে নেরেশন করতে দিয়েছে। আমি নেরেশনটা করেছি MS আমাদের বইয়ের নিয়মের বাইরে আর একটা নিয়মে। সেদিন স্যার আমাকে মারেছিলেন কি দিয়ে জানেন? স্যার পড়তেন হচ্ছে টায়ারের জুতা, টায়ার দিয়ে জুতা বানাতো, গ্রামে দেখেছেন কি? দেখেছি এটা। ওই টায়ারের জুতা দিয়ে আমাকে গালে মেরেছিলেন। হ্যাঁ, আমি সাথে সাথে ক্লাস থেকে বের হয়ে গেছিলাম। মানে আমার প্রাইভেট বেঞ্চের উপর বসে থেকে প্রাইভেট পড়াতেন। বের হয়ে গিয়ে আমি স্যারকে বললাম, স্যার কেন মারলেন? তুই পড়ালেখা বাদ দিয়েছিস, পড়ালেখা করছিস না, মেয়েদের পেছনে ঘুরছিস, ঠিক আছে। কিন্তু আমি ভাই কখনো পড়ালেখাকে নষ্ট করতে চাইনি।
আমার আসলে সেই সময় সেই দিনটা আসলে আবেগে হ্যাঁ, হোক আপনার emotion যেটা এ হোক, চলছিল হ্যাঁ। আপনার সাথে যায় না ওটা তো আসলে। যাই হোক, হ্যাঁ। তো আমি কি করলাম জানেন, বাড়িতে গেলাম রাগে, মানে আমার স্কুলের পাশে যে বাসাটা থাকতাম আমি লজেন, ওই বাসায় গিয়ে আমি 11টা রাইটারের বই নিয়ে আসলাম। স্যারকে নিয়ে এসে বললাম যে স্যার, আমি যে ন্যারেশনটা করেছি সেটা তো আপনি ভুল ধরেছেন, আপনি কয়টা বই আপনার কাছে আছে গ্রামারের, এইভাবে আর কি। তখন কেন কি হয়েছে, স্যার দেখেন তো আমি 11টা গ্রামারের বই পড়ি, আপনার ন্যারেশনটা আমার কোন একটা বইয়ে আছে, পটেনশিয়াল গ্রামারে ছিল তখন, খলিলুল্লাহর বইয়ে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তখন স্যার ওইটা দেখে, স্যারের কাছে ওই বইটা ছিল না তখন, স্যার ওটা দেখে বললেন, জুতা খুলে আমাকে দিলেন তখন, তো বললেন যে তাহলে শোধ দে। আমরা স্যার এটা হয় না, আচ্ছা আচ্ছা। এটা কখনো হয় না। তো তখন আমাকে স্যার বললেন যে তুই কালকে কাকে চোখ মারেছিস? স্যার কেন স্যার, সরি মানে স্যার আপনাদের গ্রামের একটা মেয়েকে। তোর তো সাহস কম না। স্যার আমি তো আসলে আমার পড়ালেখাকে নষ্ট করে করছি না। ওই মুহূর্তে মনে হয়েছে আসলে বন্ধু। হ্যাঁ। ঠিক আছে। তো তখন স্যারকে আমি বললাম যে স্যার এখন কি আমি তাহলে প্রেম করতে পারবো? হ্যাঁ, আমি বললাম যে স্যার এখন কি আমি আপনার গ্রামের মেয়েটার সাথে প্রেম করতে পারবো? আমার বলছে তুই যদি মানে তাকে ভালোবাসা দিয়ে জয় করতে পারিস করিস। স্যারও কিন্তু অনেক রসিক টাইপের ছিলেন আর কি। ঠিক আছে, তো যাই হোক তারপর থেকে ক্লাস 9-এর পর থেকে যাই হোক কিছুদিন পরে ওই মেয়েটা একদিন আমাকে চিঠি দেয় আসলে। হ্যাঁ, মানে ও প্রথমের দিকে কখনোভাবে রাজি হচ্ছিল না, আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা জেনে সে রাজি হওয়ার কথা না। তারপরে দেখে হঠাৎ করে একদিন আমার যে চাচার বাসায় থাকতাম ওর ভাতিজিকে হাতে একটা চিঠি দিয়েছে আমার হাতে। চিঠিটার ভাষা ছিল এরকম, আমাদের ছদ্মনাম দিয়েছিল আমাকে, আমার নাম ছিল ইমন, ওর নাম ছিল তানিয়া। এটা ছদ্মনাম, গ্রামে যেটা এটা ছদ্মনাম। হ্যাঁ, মানে তখন ও লিখেছিল ও আমার জীবন সাথী ইতামণি ময়া, আমার মনে আছে এখনো, ইতামণি নয়া, ইতামণি নয়া মানে ই, তারপরে তা, তারপরে ম, তারপরে নি, তারপরে ন, তারপর আকার, অন্তঃস্থ আকার, মানে ইমন তানিয়া। এটাকে মানে একটা অক্ষরের পরে আমার ই আগে, রসই আগে, তারপরে তয় আগে, এভাবে লেগেছিল ইতামণি নয়া আর কি, গ্রামে যেটা হয় আর কি। ঠিক আছে, এভাবে চিঠি দিয়েছিল ও আমার জীবন সাথী ইতামণি নয়া। এখনো মনে আছে আপনার? হ্যাঁ, কিছু দুটা মানে লাইন আপনাকে বললে শোনাই। বলছিলেন, লেখা ছিল এরকম ভাবে আচ্ছা, যে মেয়েটা এখন কোথায় আছে? মেয়েটার বিয়ে হয়ে গেছে, ওটাতে আসতেছি আমি, সম্ভবত গোবিন্দগঞ্জে। মেয়েটা কি জানে আজকে আপনার প্রোগ্রাম কি দেখছে সে? সেটা আমি জানি না, তার সাথে আমার প্রায় 18 বছর থেকে কোনো মানে আচ্ছা, যোগাযোগ নাই। তো এখন তো জেল ভাই শোনেন, ও চিঠির ভাষাটা ছিল এরকম: সকালে শিশিরে ভেজা ঘাস ফুলের শুভেচ্ছা রইল, আশা করি তুমি ভালোই আছো। আর এখন এখন গভীর রাত, চারিদিক নীরব নিস্তব্ধ, সবাই সবার প্রিয়জনকে নিয়ে গভীর ঘুমে নিমগ্ন। ওই মুহূর্তে ভাষাগুলো তার মাথায় কিন্তু ঘুম আসে না আমার দুটি চোখে, তাই তো বসলাম দু কলম তোমাকে লিখতে। ছন্দ মিলিয়ে। ঠিক আছে, ছন্দে চিঠিটা লিখেছিল। তারপরে ছিল এরকম যে যেই আমি আগে তোমার নাম শুনলে, নাম জানলে তেলে বেগুনে জ্বলে উঠতাম, সে আমি আজ তোমাকে ছাড়া কিছুই জানি না, কিছুই বুঝি না। এরকম একটা চিঠি দিয়েছিল। ওই চিঠিটা যে ভাই আমি কতবার পড়েছি, মানে প্রথম চিঠি পাওয়া জীবনের, মনে করেন। ঠিক আছে, আমি যে বাসায় ছিলাম ওই বাসার আসলে গোসলখানা ছিল একটু দূরে, মানে অনেক বড় বাড়ি হয়তো কোনাতে। আমি কি করতাম জানেন, রাত্রিবেলাতে লুকে লুকে ওই চিঠিটা পকেটে নিয়ে যাই, ওখানে গিয়ে পড়তাম। ঠিক আছে, তো যাই হোক এরপরে আস্তে আস্তে ভালো মজার কিছু ঘটনা, একটু মজার একটু ঘটনা আপনার সাথে শেয়ার করলাম আর কি। তারপরে ক্লাস 9 থেকে যখন ক্লাস 10-এ উঠি, তখন কিন্তু জুয়েল ভাই এরকম ব্যাপার, আমার বাবার অবস্থা কিন্তু আরো খারাপ, শারীরিক অবস্থা অনেক খারাপ। আমার মা একদিন গেলেন, বা তখনও মার প্রতি অতটা মানে ইয়া ছিল না, সবসময় অত্যাচারের উপরে রাখতেন। তো যাই ফ্যামিলিটাই আসলে অত্যাচার করতেন আসলে। দিয়ে মা গেলেন, যাই বললেন যে এরকম বৃত্তান্ত, তোমার বাবা তো খুব অসুস্থ। তো আমি তখন কি করেছিলাম জানেন, আমি যখন ক্লাস 9-এ পড়ি, 9-এ থাকতে মোটামুটি 7-8 মাসের মধ্যেই আমার পুরো সিলেবাসটা শেষ হয়ে গেছিল, শেষ করে নিয়েছিলাম। প্রচুর পড়ালেখা করতাম, মানে সকাল সন্ধ্যা পড়ালেখা করতাম, মানে প্রচুর পড়ালেখা করেছি আমি আসলে জীবনে। তো দিয়ে শেষ করার পরে আমি তখন করতাম কি জানেন, ওই ক্লাস 9-এরই কিছু বন্ধু বান্ধবী ছিল, তাদেরকে পড়াইতাম। আচ্ছা, অবশ্য টাকা পয়সা নিতাম না তখন, হ্যাঁ, ওদেরকে পড়াইতাম। আর নিচের ক্লাসের 2-3 জন পাশের বাড়ি আসলে যে তারা আমার কাছে প্রাইভেট পড়বে,
ওদের কাছে কিছু নামমাত্র টাকা নিয়ে আমি পড়াতাম, ওই টাকাটা আমি বাসায় পাঠিয়ে দিতাম না। আপনার ইয়ারের হ্যাঁ, স্টুডেন্ট? আমার ইয়ারের স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে তো মনে করেন আসলে হচ্ছে আপনার ইয়ার সময়, এই ফর্ম ফিল আপের সময় আমি তার মধ্যে এখানে বিশাল একটা ঘটনা আছে জুয়েল ভাই, এটা একটু আমি বলতে চাই, এটা না বললে এটা অপূর্ণ থেকে যাবে গল্পটা। আমি এই ক্লাস 9 থেকে যখন ক্লাস 10-এ উঠি, আমার এক ফ্রেন্ড ছিল নাজু নাম। আমার যে পোশাক আশাকগুলো ছিল, মনে করেন আমাদের স্কুল ড্রেস ছিল সাদা শার্ট আর নীল প্যান্ট। তো আমি কখনো নতুন প্যান্ট পাইনি আমি, ঠিক আছে। আমার মা এই রাজশাহীতে, আমার নানানির বাড়ি রাজশাহীতে, আমার মা মাঝে মাঝে রাজশাহীতে আসতেন, কোথা থেকে যে প্যান্টগুলো নিয়ে যেতেন আমি কখনো তাকে জিজ্ঞাসা করিনি। আমার মামাতো ভাইরা ছিল হয়তো বা তার অন্যান্যদের কাছ থেকে, আমি কখনো ওনাকে জিজ্ঞাসা করিনি যে প্যান্টটা কোত্থেকে নিয়ে আসলেন। তো একবার আমার মনে আছে যে আমার স্কুল ড্রেসের যে প্যান্ট, মানে হচ্ছে নীল প্যান্ট, মা রাজশাহীতে এসে ওই কারো কাছ থেকে একটা প্যান্ট চাই নিয়েছে, আমার কোমরে হয় না, রাইট। তো তখন আমার মা করেছিল কি, ওটা কেসিতে কেটেছিল, করে এই টোঠার যে সুতাগুলো আছে সুতা দিয়ে সেলাই করে দিয়েছিল আমার, মানে প্যান্টটা হওয়ার জন্য আর কি। তখন আমার তখন থেকে মনে আছে যে আসলে আমার আমার মানে আমি তখনও কিন্তু আমার ম্যাচিওর যে আমি নতুন জামা পরি নাই কখনো, নতুন জামার ভাগ্যে হয়নি ক্লাস 10 পর্যন্ত। তখন ওই মা আমাকে ওইটাই নিয়ে এসে দিতেন, অথবা শার্ট নিয়ে এসে দিতেন মানুষের, নিয়ে আসে ওটা আবার গায়েটে মাই আমার ঠিক করে দিতেন গায়ে পরার জন্য, ওইটা পরে যেতাম। আরেকটা বিষয় আছে স্যান্ডেল, আমি কখনো চামড়ার স্যান্ডেল পরিনি ক্লাস 10 পর্যন্ত, কখনো ক্লাস 10 পর্যন্ত চামড়ার স্যান্ডেল আমার পায়ে ওঠেনি। তখন ওই যে রূপসা আছে স্যান্ডেল পাওয়া যেত স্পন্সের, ঠিক আছে। ওই স্যান্ডেলটা একবার কিনলে আমার 1 বছর চলে যেত আর কি। ওইটা চাচা যাদের বাসায় থাকতাম ওনারাও কিনে দিত, তারাও সাহায্য সহযোগিতা করেছে আমাকে। তো এর মধ্যে জুয়েল ভাই আমার শীতের পোশাক ছিল না, এই ঘটনাটা একটু করুণ ছিল, এটা আমি আপনাকে বলি। ক্লাস 9 থেকে যখন ক্লাস 10-এ উঠি আমি, তখন ওই যে নাজু ভাই নামে, নাজু আমার বন্ধু, নাজু ভাই না নাজু, ওরা চৌধুরী বংশের, একটু মানে ওদের অবস্থাশালী ছিল, ও আমাকে খুব মানে ভালো চোখে দেখতো আর কি, খুব কাছের বন্ধু ছিল। তো আমি একদিন ওই নাজুকে বললাম, দোস্ত জয়পুরহাটে নাকি ওই স্টেশনের পাশে ওই জ্যাকেট পাওয়া যায় 60 টাকা করে দাম, হ্যাঁ তুই কি আমাকে 60 টাকা দিবি, আমার খুব ঠান্ডা লাগে, মানে আমার শীতের কোনো কাপড়ই ছিল না, মানে ওই একটা শার্ট, একটা সেন্ডু গেঞ্জি আর প্যান্ট, ওইটা পরে আমি স্কুলে যাই, যাতায়াত করি। তো তখন ওই বললো মানে নাজু যে দোস্ত তুই তাহলে, ওর গ্রাম ছিল বাকিলা, গ্রাম নাম হচ্ছে বাকিলা। তো বাকিলাতে যা ও আসতে বললো যে দোস্ত তুই আসিস, তাহলে তোকে জয়পুরহাট নিয়ে যায়, তাহলে একটা জ্যাকেট কিনে দেবো নি। প্রচণ্ড শীত, আমার একটা হাফ শার্ট ছিল, ফুল শার্টও না, প্রচণ্ড শীত। সকালবেলায় উঠে মোটামুটি আমাদের মাথায় থেকে বাকিলা 6 কিলো, হ্যাঁ। তা আমি সকালবেলায় উঠে হাইটে 6 কিলো হাইটে ওদের বাসায় গেছিলাম, এবং এত ঠান্ডা লাগেছিল আমাকে। তো যাই হোক, আল্লাহ পাক আমাকে মানে এতদিন বাঁচিয়ে রেখেছেন, মানে অসীম তার প্রতি অনেক শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে। তো আমি ওর বাসায় গেলাম, কিন্তু ও ডাকেছিল কিন্তু আমাকে 60 টাকা দেওয়ার জন্য, যে আমি জয়পুরহাটে গিয়ে একটা জ্যাকেট কিন, রাইট। তো গেলাম, যাওয়ার পরে ও টাকাটা আমাকে দিল না। হ্যাঁ, ও বলেছিল যে টাকা আসিস দোস্ত একদিন, আমি তোকে বললো আপনি যাই, খাওয়া দাওয়া করলাম, করার পরে দোস্ত আমার কাছে তো টাকা নাই, আব্বাও নাই, টাকা দিতে পারবো না, তোকে পরে দিব, এরকম ভাবে আর কি। আমি ওই দিনই আবার চলে আসলাম মাত্রায়, শীতের মধ্যে, আবার 6 কিলো রাস্তা হেঁটে, 6 কিলো রাস্তা হেঁটে আসার পরে আমার এসএসসি পরীক্ষা, কিন্তু তার 6 মাস আগের ঘটনা এটা বলছি আমি, হ্যাঁ ক্লাস 10-এ। তখন বাসায় যখন আসি আমি, আসার পর আমাকে এতই ঠান্ডা লেগেছিল, আমার পরের দিন ডায়রিয়া হয়ে যায়, মানে ডায়রিয়া হয়ে যায় মানে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আসলে। একটা পাতলা শার্ট ছিল, সাদা শার্ট আমার, যেটা স্কুল ড্রেসের শার্ট, ওই শার্ট পরেই গেছিলাম আসলে। দিয়ে তারপরে যখন বাসায় আসলাম, আমার ডায়রিয়া হয়ে গেল। তখন আমাদের তো ওষুধ বিশুদ্ধ কেনার মতো এরকম ইয়া ছিল না, তখন ওই যেটা স্যালাইন করে, লবণ চিনি দিয়ে পানি খেয়ে যেটা হয় আর কি, ইমিউনিটি সিস্টেম এইভাবে হয়তো বা আল্লাহ পাক নিজেই আমাদেরকে এভাবে বাড়িয়ে দিয়েছে। তো তারপর থেকে আমার ওই ঘটনাটা এখনো মনে পড়ে, যে আমার শীতের কাপড় ছিল না, আজ আমার কত কিছু
আজ কিন্তু আমি শীত বস্ত্র মানুষকে দিই আমার সামর্থ্য অনুযায়ী, কিন্তু আমার ক্লাস 10 পর্যন্ত কোনো শীতের কাপড় ছিল না। ক্লাস 8 পর্যন্ত আমি লুঙ্গি গলায় জড়তাম। লুঙ্গি গলা জড়িয়ে বাঁধে দেয় না গ্রামে, লুঙ্গি ঠান্ডা নিবারণ করতাম আমরা এইভাবে। তো দিয়ে যখন আমি ওই যে ক্লাস 10-এর আগে ওই ঠান্ডার সময়টাতে আমার শুধু সব সময় জয়পুরহাট স্টেশনের ওখানে আসলেই মনে হতো ওই 60 টাকার কথা, ওই একটা জ্যাকেটের কথা। এখান থেকে যদি একটা জ্যাকেট কিনতে পারতাম তখন, এখনো মনে হয়, কিন্তু আমি এখনো যখন ওই দিক দিয়ে আমি গাড়ি নিয়ে যাই তখন আমার ওই ঘটনাটার কথা মনে হয় যে একটা 60 টাকা দিয়ে হ্যাঁ, একটা জ্যাকেট কেনার মতো আমার সামর্থ্য ছিল না তখন, যে সময়টাতে আসলে আমার প্রয়োজন ছিল আসলে। এটাই হয়। তো যাই হোক, তখন আমি মনে করেন হচ্ছে এসএসসি পরীক্ষার সময় যখন আসে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে আমাদের লাগতো সম্ভবত 1050 টাকা, আর বোর্ড ফি লাগতো 450 টাকা সম্ভবত সেই সময়। সেই সময়টাতে জুয়েল ভাই আমি খুবই চিন্তিত হয়ে গেছিলাম আমার ফর্ম ফিল আপের টাকাটা দিবে কে, ঠিক আছে। তো আমি হেড স্যারকে যাই বললাম যে আমি স্যারকে ভাই বলতাম সবসময়, মানে যেহেতু গ্রামের, যে ভাই আমি তো ফর্ম ফিল আপের ফুল টাকা দিতে পারবো না, এটা সম্ভব না। তো তখন আমি তখন স্যার বললেন যে তুই বোর্ড ফিতে তোকে দিতেই হবে, বোর্ড ফিটা দিতেই হবে। তো আমি যে বাসায় থাকতাম, আব্দুর রহিম নাম, রহিম চাচাকে বললাম, চাচা আমাকে যদি আপনি এই ফর্ম ফিল আপের টাকা না দেন আমার এসএসসি পরীক্ষা দেওয়া হবে। তখন চাচা বললেন যে আমি কি একা এত টাকা দিব? তো তখন উনি এক সময় বললেন যে ঠিক আছে যাও, আমি টাকাটা দিব। তো রহিম চাচাকে ধন্যবাদ জানাই, উনি এখনো বেঁচে আছেন, হয়তো বা আজকে ওনার ছেলে মেয়েরা মানে আমার লাইফটা দেখতেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার এক ছেলে এক মেয়ে। তো চাচা আমাকে টাকা দিয়েছিলেন এবং চাচি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। ইভেন উনি আমি কখন মানে যে রাত্রিবেলাতে 9টা সাড়ে 9টার মধ্যে আমাকে খাবার দিতেন, ঠিক আছে। আর আমিও ওদেরকে পড়াতে না হঠাৎ আমার মনে হতো যে কখন খাবারটা দিবে, মানে ক্ষুধা পেট থাকতো একটু বেশি আর কি। দিয়ে আমি মনে করেন ওই 9টা 10টা হলেই মনে হয় যে এখন এত খাবার দিবে, মানে ভাত খাবার ছাড়া তো আর তেমন কিছু খাওয়া হতো না, এই ধরনের কোনো কিছু খাবার আমাদের ছিল না আসলে। তো ইভেন সকালবেলায় এমন ঘটনা আছে জুয়েল ভাই, আমি যখন মোজাফফর স্যারের কাছে পড়তে যেতাম সকালবেলা খাবার আমার লাইফে খুব কম হয়েছে আসলে, কারণ সকালে ফজরের নামাজ পড়ে আমরা মোটামুটি প্রাইভেট পড়তে যেতাম। একটা ঘটনা আছে, আমি প্রাইভেট পড়তে যাওয়ার আগে আমার খুবই ক্ষুধা লাগতো, চাচিরা তো ঘুমাতো, ওদেরকে বলাও যেত না যে চাচি একটু উঠে আমার খাবার দেন। তো আবার রান্না করাও থাকতো না বা ওইরকমভাবে রেডিও থাকতো না। আমি পাশে বাজার ছিল, বাজারে একটা সিঙ্গারার দোকান থাকতো, সকালবেলায় ওখানে অনেকে যায় নাস্তা টাস্তা করে প্রাইভেট পড়তে যায়। তো আমিও করতাম কি, ওখানে যে একটা করে সিঙ্গারা খেতাম বাকিতে, ঠিক আছে। হ্যাঁ, বাকি দিত। তারপরে একবার বাকি করতে করতে আমার মোটামুটি 80 টাকার মতো বাকি হয়ে গেছিল। এই 80 টাকা শোধ করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল ওই দোকানে। তো এটা আমি মাকে বলেছিলাম যে মা আমার এত বাকি হয়ে গেছে। মা আমাকে অনেক বকা দিয়েছিল যে তোর যেখানে সামর্থ্য নাই তোর খাওয়া দাওয়া করার, তুই কেন বাকি খাবি তুই ওখানে। আমি বলতাম যে মা আমি আসলে অনেক ক্ষুধা লাগতো, সকালবেলায় প্রায় 1.5-2 কিলো হেঁটে যেতে হতো, আমার অনেক ক্ষুধা লাগতো, এই জন্য খেতাম আসলে। তো যাই হোক, পরবর্তীতে ওটা কোনোভাবে রিকভার করে বাকিটা শোধ করে দিয়েছিলাম। তো তারপরে এসএসসি পরীক্ষার সময় তো চাচা যে ফর্ম ফিল আপের টাকা দিলেন, আর আমাদের পরীক্ষার সিট পড়েছিল কালাই থানাতে, ওই যে কালাই মঈনুদ্দিন উচ্চ বিদ্যালয়, যেটা এখন সরকারি এমই উচ্চ বিদ্যালয়। তো এখানে একটা ঘটনা বলে রাখি, এরই ভিতরে আমার যখন টেস্ট পরীক্ষা হয় জুয়েল ভাই, তারপর পরই আমার মা আর বোন রাজশাহীতে চলে এসেছিল। আমার বাবা না, এসএসসি পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার পরে, মানে আমার নানা বাড়িতে আর কি। হ্যাঁ, আমার নানার বাড়ি। কোথায় কেন রাজশাহীতে? বালিয়াপুকুরে। বালিয়াপুকুরে আমার নানা নানির বাড়ি। তখন মা আমার বোন চলে এসেছিলেন এখানে। কি জন্য চলে এসেছিলেন? নানানির অবস্থাটা কেমন ছিল আসলে? নানানির অবস্থা মোটামুটি ছিল, মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু তারা আপনাদের ওইরকম ভাবে মানে মামারা ওইভাবে হেল্প করতো না। তবে নানা যখন বেঁচে ছিলেন, নানা কাস্টমে চাকরি করতেন, 550 টাকা বেতন পাইতেন, মানে ইয়া করে আর কি, হচ্ছে রিটায়ার করার পরে আর কি, আমার মনে আছে এখনো। নানাকে আমি দেখেছি, আমার নানাও 2000 সালেই মারা গেছেন, ডিসেম্বর মাসে মোস্ট প্রবাবলি। আমার বাবা মারা গেছেন 2000 সালের 7ই মে। শোনেন আমি বলি আপনাকে, আমার মা চলে এসেছিলেন টেস্টের পরপরই, মানে বাড়িতে এতই অত্যাচার করতো আমার চাচার, আমার বাবা, হ্যাঁ, আমার মা বাধ্য হয়ে এখানে বোনকে নিয়ে, হ্যাঁ বোনকে নিয়ে চলে আসলেন, টিকতে পারলেন না আসলে।
আমার মা বললেন যে আমি রাজশাহীতে চলে গেলাম, আমার সাথে দেখা করে এসেছিলেন। আপনি তখন আমি তখন ওখানে মাত্রায়, ঠিক আছে, এসএসসি পরীক্ষা তো দিতে হবে। তো পরীক্ষার সময় আমি কি করলাম, আমার মা বললো যে তুই কালাই তালে কারো বন্ধুদের সাথে, আমার বন্ধুরা যে একটা মেস ভাড়া নিয়েছিল, বন্ধুদের সাথে শেয়ার করে থাকতে হবে আমাকে। আমার তো মেস ভাড়া নেওয়ার সামর্থ্য ছিল না তখন। ওই কালাই পাঁচশিরা নামক একটা জায়গা আছে, ওই পাঁচশিরাতে আমরা একটা মেস, মানে কেবল নতুন বাড়ি হয়েছে, ওইটা আমরা ভাড়া নিয়েছিলাম। মানে আমার বন্ধুরা ভাড়া নিয়েছিল। আর রান্না করে দিবে কি, এ রান্না করে দেওয়ার জন্য আমার খালাকে ডেকেছিলাম, আমার নিজের আপন খালা। ওখানে হচ্ছে নিশ্চিন্তা নামে একটা জায়গা আছে, ওই শিশি মাজাত্তল বলে ওখানকার, ওই খালা আসলো আমার ওখানে রান্না করে দেওয়ার জন্য। দিয়ে প্রথম পরীক্ষার দিনে একটা দুর্ঘটনা ঘটেছিল। কালকে ইংরেজি পরীক্ষা, আজকে কয়েকজন মাস্তান আমাদের ওই মানে যেখানে আমরা উঠেছিলাম ওখানে হামলা করেছিল আমাদের উপর। কেন? এটা ওই যে বাড়ি করেছিলেন, ওই বাড়িওয়ালার সাথে ওরা একটা ব্যক্তি আক্রোশ ছিল। আচ্ছা আচ্ছা, মানে তাদের মানে ওরা নাকি এর আগে মেস করতে চাইছিল, ওরা মেস করতে দেয়নি, বাট আমরা পরীক্ষার্থী হিসেবে মেস হিসেবে ঢুকেছি, এই জন্য ওদের উপর রাগ। আমাদের কাছে কি আমার পিস্তল ধরেছিল, আমার বুকে অবশ্য চাকুও ধরেছিল সাইড দিয়ে কয়েকটা, দিয়ে বললো যে তোমাদেরকে এই মুহূর্তে মেস ছেড়ে দিতে হবে। সন্ধ্যার দিকের ঘটনা, ওই সন্ধ্যার মধ্যে আমরা অন্তত জীবনের ভয় আছে, দিয়ে আমরা করলাম কি, ওখান থেকে হাফ কিলো দূরে কালাই সিনেমা হলের অপোজিটে আমরা একটা বাড়িতে গিয়ে উঠলাম, মানে ভাড়া নিয়েই আর কি, ঠিক আছে। ওখান থেকে আমরা এসএসসি পরীক্ষাটা আসলে শেষ করি। এসএসসি পরীক্ষা চলাকালীন ভিতরে সময়ও একটা দুর্ঘটনা ঘটেছিল। তারপরে একটু উজ্জ্বল দেখি, হ্যাঁ। আমার দর্শক বোধহয় আছে, একটু দেখে নিই। আচ্ছা আচ্ছা ভাইয়া এখন কত আছে ভাই? আচ্ছা আচ্ছা, তালহা বিন কবির তাজবি লিখছে, ভাই উদ্ভাস আসার গল্প শুনতে চাই। হ্যাঁ ভাই, আমরা আসবো, আমরা আস্তে আস্তে জীবনে উজ্জ্বল ভাই পুরো জীবনের গল্পটাই আমরা শুনবো। আচ্ছা আচ্ছা, জারিন তাসনিম ভাই যে কিভাবে গল্পটা বলছে, আমি বলতে লাগলে হয়তো কেঁদেই ফেলতাম। আমি আপনাকে আপনাদেরকে প্রথমেই বলেছি, আসলে সকল মানুষদের পেছনে দেবেন এরকম কোনো না কোনো গল্প আছে। আচ্ছা ভাই, আচ্ছা ওকে। পীর সাহেব দিলেছে কথাগুলো ভাইয়ার হৃদয় কাঁপানো। ভাইয়া আপনি সত্যি জীবনে কষ্ট করেছেন। জীবন উজ্জ্বল, আপনারা শুনতে থাকুন। উজ্জ্বল ভাইয়ের জীবনে এরকম আরও অনেক ঘটনা আছে যেটা উনি বলবেন আস্তে আস্তে। আচ্ছা, ক্লাস 8-এর অঙ্ক দৌড়ের ঘটনাটা যে বললেন না, আপনার কি কোনো ঘটনা কি জানেন স্টুডেন্টরা? একটা ঘটনা ছিল ওই অঙ্ক দৌড়ের কথা। আচ্ছা আচ্ছা, আপনার প্রথম ক্লাস, এখানে চঞ্চল আছে, চঞ্চল জিজ্ঞেস করছে যে গুরু সালাম নেবেন। আপনার প্রথম ক্লাস করেছিলাম বিন্যাস সমাবেশ, প্রথম ক্লাস থেকে আপনি আমার জীবনের সেরা শিক্ষকের একজন। ধন্যবাদ চঞ্চল তোমাকে। হ্যাঁ। আচ্ছা, সুদীপ্ত সরকার তন্ময় জিজ্ঞেস করছো যে উজ্জ্বল ভাই কোন কলেজে পড়ছেন? আমরা আসবো ভাই উজ্জ্বল ভাই কলেজে, উনি এখন এসএসসি পরীক্ষা পর্যন্ত আছেন, কলেজটাতে আমরা আসবো। আমি একটু দেখি। পীর সাহেব লিখেছে, জুয়েল ভাই আপনার জীবনের গল্প শুনবো। আমার জীবনের গল্প খুব সাদাসিধে ভাই, কোনো একদিন হবে। আচ্ছা, থ্যাংক ইউ, আমরা শুনতে থাকি। আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জিজ্ঞেস করবেন, আমরা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে জেনে নেব। আচ্ছা, একজন লিখেছ, আহসান হাবিব ভাই আপনার গল্পটা হ্যালো 8920 জীবনের গল্পতে শেয়ার করলে ভালো হতো। রাহাত চৌধুরী, দুই লিজেন্ড একসাথে, প্রিয় জুয়েল ভাই যখন উপস্থাপক। আচ্ছা রাহাত, থ্যাংক ইউ ভাই। রাহাত শাস্ত্রে পড়ে, আমার খুব পছন্দের স্টুডেন্ট রাহাত। লাবিব আহসান বর্ণ বলছে, ভাই একবার হতাশ বলেন, অনেকদিন শুনিনি আপনার মুখ থেকে কথাটা। হ্যাঁ, আচ্ছা সাবিনা ইয়াসমিন, হ্যাঁ আপু, জুয়েল তোমার সফলতার গল্প শুনতে চাই। আমি তো আপু ওভাবে আখেরটা সফলই না, কোনো একদিন শোনাবো আপনাকে। থ্যাঙ্কস, আপনি দেখছেন আপু, থ্যাংক ইউ। আমরা আবার শুনতে থাকি উজ্জ্বল ভাইয়ের জীবনের গল্পগুলো। আসলে
এক একটা গল্প আমাদের জন্য এক একটা প্রেরণা। হ্যাঁ, এই গল্পগুলো আমাদের জানা দরকার। আমরা অনেকেই একটুতে আপসেট হয়ে যাই, হতাশ হয়ে যাই। যদিও উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে কথাটা শোনা হতাশ, উনি জীবনে কখনো আমি অনেক হতাশ হতে দেখিনি। তার সঙ্গে অনেক দিনের পথ চলা আমার একসঙ্গে। আমি জীবনে অনেক জায়গাতেই তাকে ভাবতে দেখেছি বা থেমে থাকে নাই। উনি আইনস্টাইনের একটা উক্তি আমাকে প্রায় বলে, যে জুয়েল ভাই আইনস্টাইন একটা কথা বলে গেছেন যে জীবনটা হচ্ছে সাইকেলের মতো, আপনি যতদিন পড়তে চলবেন ততক্ষণ আপনি পড়বেন না, আপনি থেমে গেলেই পড়ে যাবেন। তো আমরা শুনতে থাকি উজ্জ্বল ভাইয়ের জীবনের গল্প, আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। হ্যাঁ, যেটা বলছিলেন ভাই। যেটা স্টুডেন্টরা জানতে চাইছে যে আসলে ওই যে অঙ্ক দৌড়ের একটা ঘটনা আছে। আমি তখন ক্লাস 9-এ পড়ি, সরি ক্লাস এইটে পড়ি। তখন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল। তো এখন মাত্রাই ইউনিয়নের যিনি হচ্ছে চেয়ারম্যান বর্তমানে, আনম শওকত হাবিব তালুকদার লজিক ভাই, উনি হচ্ছে একজন খুব ভালো মানুষ। তো উনি এই রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন। তো ওনার উদ্যোগেই উনি একবার আমাদের এক স্কুল, উনিও আমাদের ওই স্কুলেরই ছাত্র ছিলেন। তো উনি একবার ওই মাত্রা স্কুলে গিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মানে হচ্ছে আয়োজন করেছিলেন। দিয়ে অঙ্ক দৌড়ের একটা ঘটনা আছে। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন তো এটা জুনিয়র সেকশন, 9-10 আলাদা সেকশন হয়। 6 থেকে ক্লাস 8 পর্যন্ত একটা, আবার 9-10 একটা আলাদা। তো তখন আমি ক্লাস 8-এর সাথে অঙ্ক দৌড়ে অংশগ্রহণ করেছি, সেটাতে আমি ফার্স্ট হয়েছি। তারপরে আমি লজিক ভাইকে বললাম যে ভাই আমি ক্লাস 9-এর সাথেও ওই অঙ্ক দৌড়ে অংশগ্রহণ করব। আমি তখন ক্লাস 8-এ, বুঝতে পারছি। হ্যাঁ। তখন লজিক ভাই বলছে তুই পারবি? হ্যাঁ পারবো। পারবো না কেন? তো তখন আমি ওখানে অংশগ্রহণ করলাম। একটু ভাই আমি একটু দেখিনি, একটু বোধহয়। আচ্ছা, আমি লিখছে অঙ্ক হাতে নিয়ে দৌড়াতে হতো, মানে অঙ্ক খেলাটা কেমন জিজ্ঞেস করছে আজকে। অঙ্ক খেলাটা হচ্ছে এরকম যে আমাদের মোটামুটি মাঠের ওই প্রান্তে প্রত্যেকটা চিট কোঠে ওই একটা প্রবলেম দেওয়া থাকতো। দেখা গেল 10-15 জন অংশগ্রহণ করেছে, দৌড়ে গিয়ে ওই অঙ্কটা যে আগে সলভ করে নিয়ে আসে দিতে পারবে এবং সঠিক হবে সেই ফার্স্ট। এটাকে বলা হয় অঙ্ক দৌড়। ঠিক আছে। আপু আজকে বোধহয় আমার এক বড় আপু আছেন, সাবনি ইয়াসমিন নাম, ওনাকে খুবই শ্রদ্ধা করি আমি। হ্যাঁ, আমাদেরকে অনেক ভালোবাসেন। আপু আপনি আছেন, থ্যাংক ইউ। আশা করি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। আচ্ছা, তো ঘটনা হলো যে তখন ক্লাস 9-এর সাথে অংশগ্রহণ করি, সলভ করে দ্রুত নিয়ে, হ্যাঁ দ্রুত নিয়ে আসতে হবে, যে আগে নিয়ে আসতে পারবে আর কি। মানে ওই মোটামুটি 200 ফিট দূরে বা 100 ফিট দূরে ওই কাগজে দেওয়া থাকবে একটা কাগজের প্রবলেম, ওই প্রবলেমটা সলভ করে যে আগে নিয়ে আসে দিবে সে ফার্স্ট। তো আমি ক্লাস 8-এর সাথে অংশগ্রহণ করলাম। ওখানে একটা উৎপাদক দিয়েছিল, সেই উৎপাদকটা আমি পেরেছিলাম। আবার 9-এর সাথে যখন অংশগ্রহণ করলাম তখন একটা উৎপাদক দেওয়া ছিল যে A প্লাস B এর উৎপাদক কি হবে। A প্লাস B এর উৎপাদক, ঠিক আছে। ক্লাস 9-এ ছিল, ক্লাস 9-এ এটা একটু কঠিন টাইপের ছিল, A প্লাস B এর উৎপাদক। আসলে উৎপাদক বলতে আমরা বুঝি যে কোনো একটা জিনিসকে 2 বা ততোধিক আকারে প্রকাশ করার, রাইট? আসলে উৎপাদক সাধারণভাবে। তো আমি একমাত্র মনে হয় ছিলাম যে কয়জন আমরা ক্লাস 9-10-এর অংশগ্রহণ করেছিল সম্ভবত 22 না 23 জন, আর আমি একজন, এই 24 জন। তো সবচেয়ে মজার বিষয় ওই অঙ্কটা আমি ছাড়ার কারণই হয়নি। ক্লাস 9-এর সাথে অংশগ্রহণ, আমি কিন্তু ক্লাস 8-এর ছাত্র। আমার কনসেপ্ট ছিল যে উৎপাদক মানে তো 2টা অংশে বিভক্ত করা, রাইট? তো 2টা অংশে বিভক্ত করে নিয়ে আসে দিলেই তো হবে আমাকে, যেন তাদের গুণফল ওই জিনিসটা হয়। তার মানে শুধু একজন নির্বাচিত, সেটা ওটা আমারই শুধু হয়েছিল, তাছাড়া কারোরই হয়নি। ওই দিন সেকেন্ড থার্ড কেউ হয়নি আসলে, মানে ফার্স্ট সেটা আমি ছিলাম আসলে। আর ক্লাস 9-এর একটা ঘটনা আছে জুয়েল ভাই, সেটা শিক্ষার্থীরা অনেকে আমি গল্প করে থাকি। ক্লাস 9-এ থাকতে আমার ম্যাথের প্রতি, আপনি বলতে থাকেন আমি একটু কমেন্টগুলো দেখে নিই, প্লিজ বলতে থাকেন। ম্যাথের প্রতি আর ফিজিক্সের প্রতি আমার অনেক আগে থেকেই অনেক বেশি এই আকৃষ্ট ছিলাম আমি। তো একবার ক্লাস 9-এ আমাদের শ্রদ্ধেয় স্যার নুরুল ইসলাম স্যার আমাদের ম্যাথ পড়াতেন, জেনারেল ম্যাথ পড়াতেন। তো আমার আরেকটা কথা বলে রাখি, আমার কিন্তু ক্লাস 9-এ হায়ার ম্যাথ ছিল না। তো আমার জেনারেল ম্যাথের একটা অঙ্ক ছিল 3.2 এর 10 নম্বর অঙ্ক সম্ভবত। A প্লাস বি ইকাল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এন, এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু 2pq হলে প্রমাণ করো যে এম কিউ, কি যেন একটা প্রবলেম ছিল তোমাদের, আসলে আমার মনে নেই এখনো। 3mn প্রমাণ করতে হতো। তানজিম আসো বোধ হয়, তানজিম এখন বইটা পড়ে, ও একটা লিখছে যে আমার নানুর বাড়ি বালিয়া পুকুর, নানুর নাম একবার আকবর আলী মিয়া। নানুর কাছে উজ্জ্বল ভাইয়ের ট্যালেন্টের কথা অনেক আগেই শুনেছিলাম, ভাই হয়তো চিনতে পারবে।
আকবর আকবর আলী মিয়া, মানে তানজিম তার আপনার স্টুডেন্ট হওয়ার আগে সে আপনার এই কথা আকবর আলী এই যে এই পুকুরের পাশে বাড়ি নাকি? হতে পারো, বলো হয়তো ভাই আছে। হ্যাঁ হ্যাঁ, আকবর আলী সাহেবকে আমি চিনি। ওকে, তো আমি ওই 9-এর ঘটনাটা বলি। তাহলে এই অঙ্কটা একবার কি ঘটনা হয়েছে, আমাদের যে স্যার নুরুল ইসলাম স্যার পড়াতেন, উনি আসলে মানে ক্লাসে এসে অঙ্ক করাতেন, পুরা বোর্ডে এইভাবে অঙ্ক করে দিয়ে শেষে গিয়ে বলতেন যে তোমরা কি বুঝেছো। তো এই জিনিসটা আমার কখনো পছন্দ ছিল না, এটা আমি কখনো পছন্দ করতাম না। আমি চাইতাম অঙ্কের লজিক, আমি চাইতাম এই অঙ্কগুলি কেন শিখবো, কোথায় ব্যবহার করবো এদেরকে, কেনই বা এগুলো শিখতেছি, এটা চাইতাম আমি। তখন স্যার যখন এই অঙ্কটা করালেন, আমি স্যারকে জাস্ট বলেছিলাম যে স্যার এই অঙ্কটা যে পুরাটা করালেন আমরা তো কিছু বুঝলাম না স্যার। এর আগে কিন্তু একটু ঘটনা বলে নিই, ছাত্রছাত্রীরা আমার বন্ধু বান্ধবরা কেউ এই স্যারকে মানে ওইভাবে পছন্দ করতেন না। মোজাফফর স্যার, একটু ইন্টারফেয়ার করি ভাই, একজন সাইদ আব্দুল্লাহ জিজ্ঞেস করছে পুরস্কার দেওয়ার সময় কেমন আপনাকে কোন ক্লাস হিসেবে পরিচয় করে দিয়েছিল, নবম দশম শ্রেণী কোন মানে কি হিসাবে পুরস্কার দেওয়ার সময় কি হিসাবে পরিচয় করে দিয়েছিল আর কি? যখন আমাকে পুরস্কার দেয়, না আমাকে ক্লাস 8 হিসেবে মানে পরিচয় করে দেওয়া হয়েছিল। আমাদের শরীফুল ভাই আছেন এখানে, থ্যাংক ইউ শরীফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি প্রোগ্রামটা দেখছেন ভাই প্লিজ। তো তখন আমি যখন স্যারকে বলি যে স্যার দেখেন আমরা তো চাই স্যার আপনি অঙ্কটা একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। তো এটা অবশ্য আমার বন্ধুদের সবার পক্ষ থেকে আমি বলেছিলাম। তো স্যার আমার সেদিন আমার প্রতি খুব ক্ষেপে গেছিলেন যে হ্যাঁ তুমি খুব ভালো, খুব বেশি বোঝো, হ্যাঁ তুমি খুব মাস্তান হয়ে গেছো, হেন হয়েছে তেন হয়েছে, অঙ্কের জাজ হয়ে গেছো। তো আমি বললাম স্যার দেখেন আমি আসলে খুব বেশি কিছু জানি না, তবে আপনি যে অঙ্কটা করলেন এই অঙ্কটা তো আরো সহজে করা যেত স্যার মনে হয়। তো দিয়ে আরো ক্ষেপে গেছিলেন আমার উপরে। ক্ষেপে যাওয়ার পরে আমি তখন স্যারকে বলেছিলাম স্যার আপনি এই অঙ্কটা সর্বোচ্চ 3টা নিয়মে করেন তো দেখি, আর আমি এই অঙ্ক এই মুহূর্তে 9টা নিয়মে করে দেব, কারণ আমি ওই দিন ক্লাসে আসার আগে রাত্রে আমি ওই অঙ্কটা 9টা নিয়মে করেছিলাম। হ্যাঁ, তো যাই হোক সেদিনকার ঘটনার পরে আরো অনেক ঘটনা ঘটেছিল। তো এখানে আনোয়ার করিম ভাইয়া থ্যাংক ইউ, আপনিও প্রোগ্রামটা দেখছেন, আপু ভাই একসঙ্গে দেখছেন, দোয়া করবেন আমাদের জন্য প্লিজ উজ্জ্বল ভাই। হ্যাঁ, তো জুয়েল ভাই এবার আবার চলে আসি আমরা যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়ে আমি রাজশাহীতে চলে আসলাম, এখান থেকে ঘটনা শুরু করি নাকি? হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এসএসসিতে আপনি এসএসসি তো পরীক্ষা দেওয়ার পরপরই আমি চলে আসলাম, আমার মা বোন তো রাজশাহীতে চলে এসছে, আর আপনি তো ওখানে পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে এর ভিতরে আমার বাবা মাঝে একদিন গেছিলেন আমার কাছে পরীক্ষার মধ্যে আমাকে দেখতে যে পরীক্ষাটা কেমন হচ্ছে। তারপরে আমি ওখান থেকে যখন চলে আসি জুয়েল ভাই, বাবা তখন আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন বাবা বেঁচে আছেন আসলে, হ্যাঁ অসুস্থ উনি তখন, অসুস্থ তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে যখন রাজশাহীতে চলে আসলাম আমার মাকে বলে যে আমি চলে আসতেছি। তো আসার পরে আমাদের মানে আরও অনেক করুণ ঘটনা ঘটেছে। এখানে বালিয়াপুকুরে আমার নানা নানির বাড়ি, আবার নানার বাড়ি ছিল, আমার নানি ছিলেন, বড় মামা ছিলেন, বড় মামা সোনালী ব্যাংকে চাকরি করতেন, ছোট মামা তখন হচ্ছে আনসারে চাকরি করতেন, আর মেজো মামা ছোটোখাটো ব্যবসা করতেন আর কি। মধ্যবিত্ত ফ্যামিলি, একবারে যে হাই ফ্যামিলি তাও না, মধ্যবিত্ত ফ্যামিলি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যখন রাজশাহীতে প্রথমে আসলাম তার আগে মা বোন এসে আমার নানা নানির বাড়িতে কয়েকদিন থাকার পরে আর ওদের ওখানে জায়গা হয়নি। আচ্ছা আচ্ছা, তখন মারা কোন একটা ঘর ভাড়া নিয়েছিল, কোন একটা মার বোন। আমি যখন আসলাম জুয়েল ভাই, আসার পরে আপনি চিনবেন কিনা সেটা হচ্ছে যে এই রুম কোথায়, রুমটা ভাড়া নিয়েছিল আমি ওটাই বলছি, সেটা হচ্ছে বালিয়াপুকুরের সেরিকালচারের গেট। হ্যাঁ, গেটটা পার হয়ে গিয়েই আলাউদ্দিন স্যার আছেন, শিরোল স্কুলের আলাউদ্দিন স্যার ছিলেন, খুব নাম করা স্যার। ওনার বাড়ির জাস্ট অপোজিটে একতলা একটা বাড়ি আছে, বাড়িটার এই রাস্তার সাথে লাগানো একটা দোকান ঘর আছে। দোকান ঘরটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট, মানে 120 স্কয়ার, মানে 10 ফিট বাই 12 ফিট এরকম একটা দোকান ঘর। একটা দোকান ঘর যেমন হ্যাঁ ভাই আর কি। ওই দোকান ঘরটা আমরা ভাড়া নিয়েছিলাম, আমি আমার মা আর বোন মিলে। ভাড়া ছিল 150 টাকা। ওইটা আমাদের আবাসস্থল, মানে 3 জন মিলে ওই একটা রুমে থাকতাম। মানে আমাদের রুমে কোনো খাট ছিল না, কিছু ছিল না, জাস্ট আমাদের কাপড় চোপড়গুলো আর এই মাটির একটা হচ্ছে চুলা আর খড়ি মা নিয়ে আসে বাইরে শুকাইতো, আর ওখানে রান্না করতাম আমি, ঠিক আছে। তো তখন ওই বাড়িতে যখন ভাড়া ছিলাম তখন আমার তো পড়ালেখা করতে হবে,
আমার হচ্ছে কলেজ ভর্তি আছে সামনে, এসএসসি রেজাল্ট তখন হয়নি, তখন তো অ্যাডমিশন টেস্ট, তখন অ্যাডমিশন টেস্ট হতো আসলে 2000 সালের ঘটনা বলছি আমি। তো 2000 সালে আমি এসএসসি দিয়েছিলাম আর কি। তো 2000 সালের ঘটনা, তখন সান্ডার কোচিং করাইতে হচ্ছে আপনার ওই কলেজ ভর্তি কোচিং। তো আমি সান্ডার কোচিংয়ের দুইটা ব্রাঞ্চ ছিল, একটা ছিল হচ্ছে এই সোনাদিঘির মোড়ে, আর একটা ছিল হচ্ছে এই গ্রেটার রোডে সেবা নার্সিং হোম ছিল ওখানে ওর উপরে। তো আমি সোনাদিঘির মোড়ে গেছিলাম, ওখানে এক পরিচালক ভাই বসেছিলেন আমিনুর ভাই। তো আমিনুর, আপনার বাবা তখন অসুস্থ ছিলেন গ্রামে, তো তাকে দেখভাল করতো কে তখন? আসলে চাচারা, ঠিক আছে। আসলে আমাদেরকে তো মানে সাইড করে দিয়েছে, হ্যাঁ, আমাদেরকে পুরাই সাইড করে দিয়েছেন যেন আমরা ওই বাড়িতে না ফিরতে পারি, ঠিক আছে। তো যখন আমি ওই যে সোনাদিঘির মোড়ে গেলাম, ওখানে আমিনুর ভাই বললেন যে মেন পরিচালক তাহসান ভাই, উনি বসেন সেবা নার্সিং হোমে, ওখানে যাও। তো মানে আপনি করে ফ্রি পড়ার অফার করছিলেন? হ্যাঁ, মানে আমি না, তখন আমি ফ্রি নিব আসলে, আমার তো টাকা দেওয়ার সামর্থ্য নাই। কলেজ ভর্তি কোচিং, আমি বিশাল বিশাল পোস্টার দেখি যে ওই স্টার পাইছে গত বছর এতজন, এগুলো দেখে আমার খুব ভালো লাগতো আসলে, যে কোচিং করে এত ভালো করা যায়। আসলে আমি তো কখনো কোচিং করি নাই, আমি শুধু ওই যে স্কুলের স্যারদের কাছে কিছু প্রাইভেট পড়তাম। এবারে আমি সেবা নার্সিং হোমের এখানে আসে আহসান ভাইকে বললাম যে ওনাকে, আপনি ওই আমরুল সাহেবকে বললেন যে ভাই আমি একটু মানে হচ্ছে ভর্তি কোচিং করতে চাই, আমার টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য নাই। উনি তো রেফার করলেন যে তুমি ওই ব্রাঞ্চে যাও। আমি আহসান ভাইয়ের কাছে চলে আসলাম, যাওয়ার পরে আহসান ভাই আমাকে বললেন যে তোমার কে পাঠাইছে? আমি বললাম যে আপনাদের ওই ব্রাঞ্চের আমিনুর। কে পাঠাইছে? ওই ব্রাঞ্চের আমিনুর। তখন আহসান ভাই আমাকে বললেন যে আমিনুর তোমার কে হয়? আহসান ভাই যদি মানে লাইভে থাকে, আহসান ভাই অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। সেদিনের পর থেকে আমি যে শিক্ষাটা গ্রহণ করেছি ভাই, সেটা আমার অনেক অনেক সহযোগিতা করেছে আমাকে আজ এই জায়গায় নিয়ে আসতে। তো সেদিন আহসান ভাই আমাকে বললেন যে আমিনুর তোমার কে হয়? ভাই কেউ হয় না, কিন্তু ওই পরিচালক হিসেবে জানি। কিন্তু তুমি কিভাবে একটা মানুষকে উপস্থাপন করতে হয় সেটাই জানো না। হ্যাঁ, আমাকে বললেন যে বলতে হতো যে আমিনুর ভাইয়ের কাছ থেকে আসলাম, আমিনুর তোমার কে হয়? আমিনুর স্যার, যে কোনো, হ্যাঁ আমিনুর স্যার, যে এইভাবে সম্বোধন করতে। আমি আসলে গ্রাম থেকে আসা, আমি ওইভাবে আসলে অভ্যস্ত হইনি, আসলে ওইভাবে আসলে আমরা শিখে উঠিনি। তো আমি সেদিন একটা শিক্ষা লাভ করেছিলাম। ওই শিক্ষা লাভ করার পরে আমার কোনোদিন আর ভুল হয়নি। আমার মনে মনে একটু খারাপ লাগেছিল, আমাকে অনেক গালিগালাজ করলেন আহসান ভাই, ঠিক আছে, অনেক গালিগালাজ করেছেন আমাকে, আমার একটু খারাপ লাগেছিল। তারপরে ক্ষণে কিন্তু আমি ওটা ভুলে গেছি। ভুলে গিয়ে আমি তখন চিন্তা করেছি আমি তো এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করলাম। আমি কি শিক্ষাটা গ্রহণ করলাম? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে উপস্থাপন করতে হয়, একজনকে আরেকজনের সামনে কিভাবে উপস্থাপন করতে হয়, এটা আমি সেদিন ওখানে শিখেছিলাম। তো ধন্যবাদ জানাই আহসান ভাইকে। এখন আহসান ভাই বেঁচে আছেন, তার সুস্বাস্থ্য কামনা করছি। তো আহসান ভাই এখনো স্যান্ডেল চালাচ্ছেন? হ্যাঁ, এখনো চালান। উনি অনেক একজন অভিজ্ঞ পরিচালক। হ্যাঁ, উনি আমাদের আদর্শ আসলে। তো তারপরে জুয়েল ভাই, যখন আমি কোচিং করতাম, আমাদের কলেজ ভর্তি কোচিং হতো, আমি কোচিংয়ে খুব ভালো করতাম। আর আমার মনে হতো কি জানেন, আমি গ্রাম থেকে এসেছি, এত ভালো ভালো ছেলে পেলে, এদের সাথে আমি পারবো, যেটা এখনো স্টুডেন্টদের মধ্যে ডিপ্রেশনটা কাজ করে। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতাম কি, যে আমি কখনোই আমাকে অন্য কারোর সাথে তুলনা করতাম না। আমি সব সময় চিন্তা করতাম আমি আমার বেটারটা ওই পরীক্ষা খাতায় প্রেজেন্ট করার জন্য। সব সময় আমি আমাকে উপস্থাপন করার চেষ্টা করতাম যে আমি সর্বোচ্চটা উপস্থাপন করব, বুঝলেন? তো তখন আমি একদিন জুয়েল ভাই, যখন সান্ডালে ওই কোচিংয়ে পরীক্ষা দিই, আমি 25-এ 24 পাইছিলাম ভাই, জানেন, 25-এ 24 পাইছিলাম। আমি কিন্তু কারোর সাথে তুলনা করে না, আমি আমাকে জিত করে নিয়েছিলাম যে আমি 24-এর থেকে কি করে 25 তুলতে পারবো, এইটা ছিল আমার জিত। আমার কিন্তু অন্য কারোর সাথে আমি তুলনা করতাম না নিজেকে কখনো। তো কি কোনো প্রশ্ন আছে? না, আপনি প্লিজ আপনি বলেন, অসুবিধা নেই। তো জুয়েল ভাই শুনেন, তারপর তো কোচিং টোচিং করলাম, কিন্তু আমার কেমন জানি প্রত্যেকটা কাজের আগেই, মানে এরকম ভালো ভালো সময়ের আগেই আমার সামনে বাধা এসছে। জুয়েল ভাই, আমার এসএসসি পরীক্ষার আগে কি আসলো, একটা বাধা আসলো। আচ্ছা প্লিজ, একটা স্টুডেন্ট পীর সাহেব আইডি থেকে বলছে, জুয়েল ভাই উজ্জ্বল ভাইয়ের কাছে একটা উপদেশ নিতে চাই, আশা করি কমেন্টটা পড়বেন। উজ্জ্বল ভাই একাডেমিক ও অ্যাডমিশনে ভালো করার জন্য একটা মিড রেঞ্জ স্টুডেন্টের জন্য কিভাবে পড়াশোনা করলে ভালো হবে বলে আপনাদের কাছে মনে হবে? ওকে ভাই, আমরা পরে এটা আমরা উত্তর দিব। উজ্জ্বল ভাইয়ের গল্পটা আমরা শুনি আপাতত। তো শোনেন, তো আমি কলেজ ভর্তি, মানে যখন কলেজ ভর্তি পরীক্ষা হবে তার আগে, যেমন এসএসসি পরীক্ষার আগে কি হয়েছিল, ইংরেজি পরীক্ষার আগেই
আমাকে হামলা করা হলো, ঠিক আছে, সেখানে একটু মনোবল হারিয়ে ফেলেছিলাম। কলেজ ভর্তির আগে আমার ফোড়া উঠেছিল, নিউ ডিগ্রি কলেজে ভর্তি পরীক্ষা আমি দিতে পারিনি, আমি সিটি কলেজে পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ, সেবার থেকে অ্যাডমিশন টেস্ট, মানে আমার ফোড়াটা উঠেছিল আসলে, এখানে আসলে ফোড়াটা উঠেছিল, আমি বুঝতে পারিনি, লুঙ্গি পরে আমি দাঁড়িয়ে থেকে পরীক্ষাটা দিয়েছিলাম, দিয়ে সিটি কলেজে তখন চান্স পেলাম। ডিগ্রি পরীক্ষা আপনি দিতে পারেন না, পড়ার জন্য? দিতে পারিনি, আমি সিটি কলেজে পরীক্ষা দিলাম, সিটি কলেজে চান্স পেলাম, সিটি কলেজে ভর্তি হয়ে গেলাম। এখন বড় চিন্তা আমার, এই ভর্তির টাকা দিবে কে? ভর্তিতে টাকা দিতে হবে, টাকা দিবে কে? আমার মা রাজশাহী শহরে আসার পরে তখন বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতেন, হ্যাঁ। তো কোনো এক সময় এক হিতৈষী ব্যক্তি, নাম বলবো আমি, তার হচ্ছে আলহাজ খায়রুল হক, রানীবাজারে হক এন্টারপ্রাইজ নামে একটা সিমেন্টের দোকান আছে। আমি হ্যাঁ, এখন আছেন, এখনো উনি বেঁচে আছেন, এখনো আমি ওনাকে নানা বলে ডাকি, উনি আমাকে নাতি বলেই এখনো পরিচয় দেয়। আমার মা বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো এক পর্যায়ে ওই হক সাহেবের কাছে গিয়ে সাহায্যের জন্য আবেদন করে যে আমার ছেলে পড়ালেখা করে, একটু সাহায্যের প্রয়োজন। তখন নানা মাকে বললেন যে তোমার ছেলেকে একবার নিয়ে আসো আমার এখানে। তো আমাকে নিয়ে গেলেন মা ওই দোকানে, ওই দোকানে এখনো আছে দোকানটা, ওই দোকানে মা আমাকে নিয়ে গেলেন। নানা আর্মিতে চাকরি করতেন, রিটায়ার করার পরে উনি ব্যবসাটা শুরু করেছিলেন। তো হক নানা আমাকে কিছু প্রশ্ন করেছিলেন ইংলিশে, আমি উত্তর দিয়েছিলাম। তারপরে ওনার ছেলে তখন ক্লাস 7-এ পড়তো, আমাকে বলল যে তুমি কি হচ্ছে আমার বাসায় থাকতে পারবা, আমার ছেলেকে পড়াতে পারবা? আমি বললাম জি নানা পারবো, আমি নানা বলে সম্বোধন করলাম, জি নানা পারবো। তো উনি ওই সময়ে ওনার একটা ফনেক সাইকেল ছিল, উনি সাইকেল চালাতেন। তো ওই সাইকেলে পেছনে করে নিয়ে আমাকে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে আগে দুপুর 2টার দিকে বাসায় নিয়ে গেলেন, মা বালিয়াপুকুরে চলে গেলেন। বাসায় নিয়ে, জিন্নানগরে বাসা ওনার। তো আমি বাসায় যখন গেলাম, তো ওনার যে ওয়াইফ, যাকে আমি নানি বলে সম্বোধন করেছিলাম পরে, তো নানি ডাল রান্না করেছিলেন, মাংস রান্না করেছিলেন। তো আমার খুব ক্ষুধা ছিল তখন, খুবই ক্ষুধা ছিল, মানে আসলে আমরা ওইভাবে খেতে পারতাম না আসলে। তো দিয়ে তখন দুপুরের খাওয়া খেলাম, খাওয়ার পরে ওনার ছেলের নাম হচ্ছে নাজমুল বাশার। তো ওই বাশারকে আমার কাছে পড়তে দিলেন যে তুমি কীরকম পড়াও দেখি, ক্লাস 7-এ পড়তো ছেলেটা। তো আমি তখন ওকে বীজগণিতের কিছু অঙ্ক করাচ্ছিলাম, করে ওর ভালো লেগে গেল। তখন নানা বললেন যে ঠিক আছে, তাহলে তুমি আজকে থেকে এখানেই থাকবা, এখান থেকে তুমি পড়ালেখা করো। আমার সেদিনের কথাটা এখনো মনে পড়ে জেল ভাই, ওই লোকটা যদি আমাকে তখন আশ্রয় না দিতেন, আমার পড়ালেখা বন্ধ হয়ে যেত, আমার পড়ালেখা বন্ধ হয়ে যেত সেদিন। ওই দিন আশ্রয় দিলেন, আশ্রয় দেওয়ার পরে উনি আমার ভর্তির ব্যবস্থা করে দিলেন। আপনার বালিয়াপুকুরে ওই ঘরেই থাকতো আর কি। দিয়ে তারপরে আমি ওই নানার কাছে চলে গেলাম, সব কিছু নিয়ে আমার যেটুকু ছিল কিতল পিতলপা নিয়ে চলে গেলাম। দিয়ে কলেজে তো ভর্তি হলাম। যেদিন ফার্স্ট কলেজ হয়, ফার্স্ট কলেজের দিন আমার মনে আছে, আমার কাছে 1 টাকাও ছিল না, নট এ সিঙ্গেল পেনি, 1 টাকাও ছিল না আমার কাছে। কলেজ ভর্তি টাকাটা আপনি কোথায় নানা দিয়েছিলেন? উনি দিয়েছিলেন, ঠিক আছে। তো কলেজ ভর্তিটা হলাম, নানাই টাকা দিয়েছিলেন। দিয়ে নানা একটা আমাকে সাইকেলও কিনে দিয়েছিলেন, আমার মনে আছে। হ্যাঁ, নিজের থেকে সাইকেল কিনে দিয়েছিলেন। সাইকেলটা পুরাতন সাইকেল ছিল, ব্রেক ট্রেক কিছু ছিল না, ঠিক আছে। তো যাই হোক, আমি অনেক খুশি ছিলাম সেখানেই যে আমার তো চলার মতো গতি হয়েছে। তো ওই সাইকেলটা নিয়ে আমি যখন কলেজে যাব, সকালবেলার ঘটনা ভাই, বুঝলেন তো, কয় তারিখে যেন ক্লাসটা শুরু হয়েছিল, তখন আমার নানা আমাকে 20 টাকা দিলেন প্রথম দিন। কলেজ যাচ্ছি, ওই যে অনেক সময় আমাদের গ্রামের দিকে দেখেন না যে পরীক্ষা দিতে যাচ্ছে, কারো দোয়া নিতে গেলে কিছু টাকা পয়সা দিয়ে দেয় উপহার স্বরূপ। তো নানা আমাকে 20 টাকা দিলেন, আমার মনে আছে এখনো। দিয়ে ওই সাইকেল নিয়ে আমি কলেজে গেলাম, কলেজে ক্লাস করতে থাকি। ওই 20 টাকা আমি খরচ করিনি প্রায় 2 মাস, যেহেতু সাইকেল নিয়ে যাতায়াত করি আমি। 2 মাস আমি 20 টাকা খরচ করিনি। আচ্ছা, আপনি যখন কলেজে ভর্তি হলেন, হ্যাঁ, কলেজের ভর্তির টাকা আপনি মানে ম্যানেজ করার জন্য কষ্টকর হচ্ছিল,
তো সায়েন্স পড়বেন ইন্টারমিডিয়েট, তখন যে প্রাইভেট টাইপ এই জিনিসগুলো মাথায় আপনার আসেনি তখন? না, আমি প্রাইভেট পড়ার কখনো চিন্তাই করিনি। আমার চিন্তা ছিল আমি কলেজে ভর্তি হবো, কলেজে নাকি সরকারি কলেজ ছাড়া সব বিসিএস ক্যাডার, মানে এখানে অনেক ভালো পড়ানো হয়, Private সুতরাং পড়তে হবে না। প্রাইভেট পড়তে হবে না, ঠিক আছে। তো আমি কলেজে ভর্তি হওয়ার পরে ওই 20 টাকা আমি 2 মাস খরচ করিনি। ওই 20 টাকা মানে আমার পকেটে যতক্ষণ থাকতো ভালো ততক্ষণ লাগতো। আমার ভালো লাগতো যে আমার কাছে টাকা আছে, আমার পকেট টাকা শূন্য নাই বা অর্থ শূন্য নাই, আমার পকেটে কিছু টাকা আছে। এটা আমার সাহস ছিল আসলে। তো দিয়ে যখন কলেজে ক্লাস শুরু হয়ে গেল, প্রাইভেট পড়তে হবে, আবুল কালাম আজাদ স্যার নামে একজন ছিলেন, ম্যাথ পড়াতেন। অচিন্ত স্যার বিশেষ করে আমার ফিজিক্স আমি ওনার কাছে পড়েছি, অচিন্ত কুমার দত্ত, এখনও রানীবাজারে ওনার বাসা। উনি ফিজিক্স পড়াতেন, আর কেমিস্ট্রি পড়াতেন শামসুল কালাম আজাদ স্যার, গোলাপ স্যার নামে Controller ছিলেন স্যার। বোর্ডের কন্ট্রোলার হয়ে গেছিলেন। স্যারের বাসা হচ্ছে সাগরপাড়াতে। তো আমার তো প্রাইভেট পড়ার মতো সামর্থ্য নাই, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। দিয়ে আমি আবুল কালাম আজাদ স্যারকে বললাম যে স্যার আমি তো আপনার কাছে একটু ম্যাথ শিখতে চাই, আমি তো স্যার টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ, তো স্যার আমাকে ফ্রি করে দিয়েছিলেন, আবুল কালাম আজাদ স্যার। তো আবুল কালাম আজাদ স্যার পড়াতেন হচ্ছে রানীবাজারের ওখানে, ফজরের নামাজের পরপর তার ব্যাচ শুরু, মানে ফজরের নামাজের পরপর উনি বিনোদপুর থেকে আসতেন আর আমি জিন্নানগর থেকে আসতাম, যে পড়তাম ওখানে। আর ফিজিক্স তারপরে কার কাছে পড়বো, আমি অচিন্ত স্যারের কাছে একদিন ভয়ে ভয়ে দেখা করে স্যারকে বললাম যে স্যার আমি আপনার কলেজের একজন স্টুডেন্ট, আমি আপনার কাছে একটু ফিজিক্স পড়তে চাই। তো হ্যাঁ পড়বা, আমার ব্যাচ আছে। তো ব্যাচের নাম দিলেন। আমি বললাম স্যার আমাকে আগে ডায়েরিতে স্যার নাম লিখাতেন যে কে কে পড়বে। আমি ডায়েরিতে নাম লেখানোর পরে স্যারকে বললাম স্যার আমার তো টাকা দেওয়ার সামর্থ্য নাই, তাহলে কি স্যার আমি পড়বো না? তো স্যার বললেন যে তবে কি করো, তোমার বাবা মা কি করেন? স্যার আমার মা এখানে থাকেন, আমার মা কিছুই করেন না, আর হচ্ছে আমি লজেন থাকি হচ্ছে জিন্নানগরে, আমার টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই স্যার। স্যার বললেন তাহলে তুমি 50% করে দিও। আমি বললাম স্যার ঠিক আছে, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য 50% করে। এবং এটা আবার আমি ওই নানার কাছ থেকে শুনে এসেছিলাম যে নানা আমি যদি একটু প্রাইভেট করি আপনি কি টাকা দেবেন? হ্যাঁ, আমাকে বলেছিল যে তুমি যতটুকু কমে পারো তুমি স্যারদের কাছে ম্যানেজ করিও। তাও ওইটুকু সাহস পাইছিলাম ওনার কাছে, এবং আমি ওনাকে এখনও সম্মান করি, এখনও ওনার বাসায় যাতায়াত আছে, এখন ফ্যামিলির মতো সম্পর্ক তার সাথে, এবং আমাকে অনেক স্নেহের চোখে উনি দেখেন। আমি হয়তোবা সেই দিনের সেই 20 টাকা কখনো ফেরত দিতে পারবো না, ওই প্রাইভেট টাকাগুলো তাকে ফেরত দিতে পারবো না। ওই সময়টা আসলে ওই সময়টা কখন, যেটা দরকার এই ছিল জন্য আপনার। আমি বলি যে জুয়েল ভাই, অতীতকে কখনো বদলানো সম্ভব না। নিঃসন্দেহে এটুকুই আমার মানে মূল বক্তব্য আজকের, যে অতীতকে কখনোই কেউ বদলাতে পারবে না, কিন্তু বর্তমান অবস্থানের সাথে প্রতিযোগিতা করে ভবিষ্যতের একটা সুন্দর পথ তৈরি করা যেতে পারে। খুব সুন্দর কথা। হ্যাঁ, অতীতকে বদলানো কখনোই সম্ভব শিক্ষার্থীদের না, কথাগুলো শুনছে রাইট? যারা আজকে অতীতকে আছে। আমরা কখনোই বদলাতে পারবো না, কিন্তু বর্তমানকে কাজে লাগিয়ে বর্তমানের সাথে মানে যুদ্ধ করে বর্তমানের প্ল্যাটফর্মকে আপনি বেস ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কারণ আপনার এতক্ষণ ধরে গল্পে আমরা যেটা দেখলাম, আসলে আপনার চলার পথ এতক্ষণ পর্যন্ত কোথাও কিন্তু মসৃণ ছিল না। না, আপনি প্রতিনিয়ত সংগ্রাম করে প্রতিনিয়ত করেই যেতেছেন। আমি আমাকে মনে করেছি আমার বর্তমান অবস্থা থেকে আমি একটু ভালোর দিকে যেতে চাই। আমি অতীতকে আমি এটুকু বিশ্বাস করি, আমার অতীতে যা ছিল সেটাকে আমি কখনো বদলাতে পারবো না। আমি অতীতে পাঁপড় বিক্রি করেছি, অতীতে ওই পাঁপড় আলাই ছিলাম, রাইট? বাট বর্তমান যে অবস্থায় আছি সেই জায়গা থেকে আমি আমার সাথে প্রতিযোগিতা করে একটু বেটার কিছু হতে চাই। আমি কখনোই আমার পারিপার্শ্বিকের কারোর সাথে নিজেকে তুলনা করি না, এটা আমার বৈশিষ্ট্য, এটা আমার জীবন চলার মানে মূল প্রধান মানে আসলে শক্তি, যে আমি কখনো আমার নিজেকে কারোর সাথে তুলনা করি না। এটা আমি শিক্ষার্থীদেরকেও ক্লাসে অনেক সময় বলি যে কখনোই নিজেকে বন্ধুদের সাথে তুলনা করবা না। তোমার অবস্থান তোমাকে তৈরি করতে হবে, তোমার যে অবস্থান সেটাকে তোমাকে পরিবর্তন করতে হবে। আমাকে যদি আপনি বলেন জেল ভাই যে হোয়াট ইজ পাস্ট, হোয়াট ইজ প্রেজেন্ট, হোয়াট ইজ ফিউচার, ওকে, আমি এটা সংজ্ঞা দিই এরকমভাবে, পাস্ট ইজ এক্সপেরিয়েন্স, অতীতটা হচ্ছে একটা অভিজ্ঞতা, অতীতটা হচ্ছে একটা কৃতজ্ঞতা বোধের জায়গা,
আচ্ছা, একজন শিক্ষার্থী জিজ্ঞেস করছে ভাই এসএসসি রেজাল্টটা কেমন ছিল? এসএসসি আমার ফার্স্ট ডিভিশন ছিল। আসলে আমাদের সময় তো বা ওই সময় উজ্জ্বল ভাই যখন পড়ালেখা করতো আমি সেই স্কুলে সর্বোচ্চ মার্কধারী স্টুডেন্ট ছিলাম, 722 মার্ক ছিল। 722 মার্ক। আসলে তখন 722 মার্ক পড়া সো টাফ ছিল। তখন তার গ্রেডিং পদ্ধতি ছিল না এবং টিচাররা কিন্তু গুণহারে নম্বরও দিত না। তখন বোধহয় আমার ধারণা আপনি 2000 সালে এসএসসি পাস হতো, তার মধ্যে 19% পাশের হার ছিল। 2000 সালে মোস্ট প্রবাবলি 19 বা 20 পাশের হার থাকে এরকম। সেই সময় একটা ফার্স্ট ক্লাস পাওয়াটা অনেক বড় ব্যাপার। সেখানে আমি ফার্স্ট ডিভিশন 722 পেয়েছিলাম। আর ইন্টারমিডিয়েটে তারপরে আসি। তো কোথায় জানাচ্ছিলাম আমরা, যে অতীতকে আমি যেটা মনে করি যে অতীতটা হচ্ছে একটা অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। প্রেজেন্ট ইজ এক্সপেরিমেন্ট আর ফিউচার ইজ এক্সপেকটেশন, রাইট? মানে পাস্টটা হচ্ছে এক্সপেরিয়েন্স, যে অভিজ্ঞতা, সেটাকে পুঁজি করে আমরা প্রেজেন্টটাকে চিন্তা করব এক্সপেরিমেন্ট, এখানে আমরা পরীক্ষা চালাবো, আর এক্সপেকটেশনটা হবে ভবিষ্যৎ। সুতরাং আমি এটা মনে করি যে অতীত আসলেই অতীত, সেটাকে শুধু আমরা শ্রদ্ধার চোখে দেখব। অতীতের প্রতি কৃতজ্ঞ বোধটা থাকা উচিত মানুষের, এটুকু আমি রাখি। অতীতকে আমি কখনো ভুলি না, বাট অতীতকে আমি খুব শ্রদ্ধা করি। আর বর্তমানকে আমি এরকমভাবে চিন্তা করি, বর্তমানটা হচ্ছে সেই জিনিস যা কিনা কথা বলতে বলতে অতীত হয়ে যায়। এই জন্য আমি ভাবি এই বর্তমানকে না ভাবে সামনের দিনের কথাটা, আমি সামনের দিন কি করতে চাচ্ছি এবং সেটা কি আমাকে অতিক্রম করে যাওয়ার চিন্তা করছি, নাকি আমি আমার থেকে নিচু জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমি সবসময় আমার নিজেকে নিয়ে চিন্তা করি, আমি কখনো পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজেকে মানে কম্পেয়ার করি না, রাইট? তো শোনেন জয়েল ভাই, তারপরে কি বলছিলাম যেন, অচিন্ত স্যারের কথা বলছিলেন। অচিন্ত স্যারের কাছ থেকে আমি গেলাম হচ্ছে হক নানার কাছে। নানাকে যাই বললাম, নানা আমাকে 50% করে দিয়েছেন। তারপরে অচিন্ত স্যারের কাছে পড়া অবস্থায় স্যার আমার পারফরমেন্স দেখে উনি বললেন যে তুমি ইচ্ছা করলে টাকা দিও, যদি সম্ভব হয়, আর যদি সম্ভব না হয় টাকা দিও না। তো জুয়েল ভাই, মজার একটা কথা বলি, আপনি তো কেমিস্ট্রি পড়ান, হ্যাঁ, আমার সামনে বসে আছেন একজন দেশ বরেণ্য কেমিস্ট্রি শিক্ষক, হ্যাঁ। তো সবচেয়ে দুঃখের বিষয়, আমি কেমিস্ট্রি প্রাইভেট পড়িনি, ফার্স্ট ইয়ারে পড়ার মতো সামর্থ্য ছিল না। আর ওই সময় কেমন জানি এখনকার যুগের ছেলেমেয়েরা যতটা বিভিন্ন জায়গায় মুভ করতে পারে, আমরা আসলে মুভ করতে পারতাম না, সাহস পেতাম না। স্যাররা পড়াতেন, স্যারকে যা যে বলবো যে স্যার আমার পড়ার সামর্থ্য নাই, আমি ভয়ে ভয়ে তাও তো গেছি অচিন্ত স্যারের কাছে। কেমিস্ট্রি প্রাইভেট আমি পড়েইনি, আসলে টোটালি ফার্স্ট ইয়ার প্রাইভেট পড়িনি, মানে ওই টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই। সেকেন্ড ইয়ারে যখন উঠি তখন গোলাপ স্যারকে বাসায় গেছিলাম একবার, যখন আমি এর ভিতরে বলে নিই, ফার্স্ট ইয়ারে যখন ফার্স্ট টার্ম পরীক্ষা হয় জেল ভাই, আমি আমার কলেজের প্রিন্সিপাল ছিলেন নিত্যগোপাল স্যার, ফিজিক্সের, অত্যন্ত ভালো একটা মানুষ আমার কাছে, আমার শ্রদ্ধার পাত্র উনি, ওনাকে সালাম জানাই। যদি স্যার লাইভে থাকেন, স্যারকে সালাম জানাই। স্যার প্রথম সাময়িক পরীক্ষা যখন আমি দিই জেল ভাই, আর আমার কাছে কি মনে হতো জানেন, এতগুলো শিক্ষার্থী, 600 জন স্টুডেন্ট, আমি ছিলাম বি সেকশনে, 222 লোক ছিল আমার। তো এতগুলো, হ্যাঁ সিটি কলেজে, আমি ছিলাম রাজশাহী সরকারি সিটি কলেজে। তো 600 জন যখন আমার সামনে, আমি সহকারে দেখতাম যে কত বড় লোকের ছেলেমেয়েরা এখানে সব পড়ালেখা করে, কত জায়গায় প্রাইভেট পড়ে, কিন্তু আমার তো এত নাই, আমি কি এদের সাথে পারবো? কিন্তু ফ্র্যাঙ্কলি জয়েল ভাই, আমি প্রচণ্ড পড়ালেখা করতাম, হ্যাঁ। আপনি এখনো করেন সেটা? প্রচন্ড পড়ালেখা করতাম। এখন ছাত্র পড়ানোর উদ্দেশ্যে পড়ি আসলে, তখন আমি প্রচন্ড পড়ালেখা করতাম। দিয়ে আমার যখন ফার্স্ট টার্ম পরীক্ষার রেজাল্ট দেয় কলেজে, রীতিমতো আমাদের রুমে গিয়ে স্যাররা রেজাল্ট দিতেন। নিত্যগোপাল স্যার আমার রুমে গিয়ে যখন ডিক্লেয়ার করলেন যে 222 রোল সেকেন্ড হয়েছে, আমার অনেক আনন্দ লেগেছিল সেদিন। আমার ফার্স্ট টার্ম পরীক্ষা আপনি সেকেন্ড হয়েছিলেন? আমি ফার্স্ট টার্ম পরীক্ষায় সেকেন্ড হয়েছিলাম কলেজে আর কি। সেই সময় তো রাজশাহী কলেজ ছিল না? না, রাজশাহী কলেজ ছিল না, ডিগ্রি কলেজ আর সিটি কলেজ। তারপরে ইয়ার চেঞ্জে ফার্স্ট হয়েছিলাম, প্রি টেস্টে ফার্স্ট হয়েছিলাম, টেস্টে ফার্স্ট হয়েছিলাম আসলে, মানে প্রাইভেট না পড়েও এত। হ্যাঁ। তো আমাকে সবাই সম্ভবত নাজমুল নামে আমার এক ফ্রেন্ড ছিল, আমাদের টেস্টে 2 জন আমরা কম্বাইন্ডলি ফার্স্ট ছিলাম। মোস্ট প্রবলি নাজমুল নামে একজন ছিল আমার বন্ধু, ও এখন কোথায় আছে, ভালো জায়গাতেই আছে ও। তো তারপরে মনে করেন টেস্ট পরীক্ষা হয়ে গেল। এর ভিতরে আর একটা করুণ কথা না বললেই না, সেটাকে বলে নিই। জুয়েল ভাই, যখন আমি কলেজে ভর্তি হওয়ার পরে বিভিন্ন সাবজেক্টের বই ছিল না আমার, ঠিক আছে? তো এটার কথা আমি কোনোদিনও বলবো না, এটা আমার জীবনের সবচাইতে বড় একটা মুহূর্ত এবং সবাইকে বলা উচিত এটা, আসলে আমি লুকিয়ে না রেখে। সেটা হচ্ছে আমার মা
আমার এই বইগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন জনের কাছে যায়, হাত পাতত। রাজশাহী ইউনিভার্সিটি পর্যন্ত আমার মা গেছে, হলে হলে গেছে, মানে বিভিন্ন বড় ভাইদের কাছে সাহায্য নেওয়ার জন্য হলে হলে গেছে, বড় ভাইদের কাছে সাহায্য চাইছেন। তখন মতিহার হলে থাকতেন মাসুদ ভাই নামে একজন। তো ওই মাসুদ ভাই রাজশাহী ইউনিভার্সিটি, উনি কেমিস্ট্রিতে পড়তেন, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তেন, মতিহার হলে থাকতেন। তো মাসুদ ভাই মাকে বলেছিলেন যে ঠিক আছে, তো আপনার ছেলেকে নিয়ে আসেন একদিন ইউনিভার্সিটিতে, ঠিক আছে। আমার কিন্তু তখন পর্যন্ত কোনো বই কেনা হয়নি। কলেজে ভর্তি কতদিন পর হবে এটা? কলেজ ভর্তির মোটামুটি 1 সপ্তাহ। হ্যাঁ, তখনও বই কেনা হয়নি। আমি তো মানে বই চাচ্ছি, বই পাচ্ছি না। আমি এমনি খাতা নিয়ে যাই, ক্লাস করতাম আসলে। তারপরে মাসুদ ভাই ডাকলেন, এখন আমার মনে আছে, সেটা হচ্ছে যেটা আপনার শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার মসজিদের পাশে, ওই মাঠে বসে আমি, আমার মা, আমি ছিলাম মিডিলে, আমার মা ছিল সাইডে, এবং ওই বড় ভাইরা 10-12 জন মিলে আমাকে এক সেট বই উপহার দিয়েছিলেন সেদিন। ওই ইন্টারমিডিয়েটের সিলেবাসের বইগুলো, তোফাজ্জল স্যারের বই ছিল ফিজিক্সের, কেমিস্ট্রি হাজারি স্যারের বই ছিল, ম্যাথের হচ্ছে আফসারুজ্জামান স্যারের বই ছিল। ওই বইগুলো যখন আমাকে দিল ভাই, আমার যে কতটা ভালো লেগেছিল আপনাকে বোঝাতে পারবো না। আমি মানে আমি তো আশাই করিনি যে আমি এইভাবে বইগুলো আমি পাবো আসলে পড়ার জন্য, ঠিক আছে। আমি আসলে সেই দিনকার ঋণ কখনো শোধ করতে পারবো না। মাসুদ ভাইয়ের সাথে এখন অনেকদিন থেকে কথা হয়নি। ভাই যে কোথায় আছেন, ওনাকে আমি একবার মেল করেছিলাম, বাট উনি হয়তো ওনার মেল আইডিটাই ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এরকম হতে পারে। তো আমি মাসুদ ভাইকে অনেক খোঁজার চেষ্টা করি। তো মাসুদ ভাই যদি আমার এই ভিডিওর মাধ্যমে কখনো আমার গল্পগুলো শুনে থাকেন ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে সালাম জানাতে চাই। অবশ্যই অবশ্যই আপনি আমাকে নক দিবেন, আমি আপনার সামনে গিয়ে একটু আপনাকে সালাম জানাতে চাই। তো এই মাসুদ ভাই সেদিন যে সহযোগিতাটুকু করেছিলেন, এটুকুর জন্য আমি তার কাছে চির ঋণী। তারপরে ওখান থেকে আসার পরে বইগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি জিন্নানগরে থেকে পড়ালেখা করতেছিলাম। করতে করতে টেস্টের আগে জুয়েল ভাই, আমি জিন্নানগর থেকে আমি আবার বালিয়াপুরে চলে এসেছিলাম মায়ের কাছে। কেন? যে ওখানে যখন থাকতাম তখন বাসারকে পড়াতাম আমার ভাগনাকে, মানে কোনো আক্রোশে না, এমনি স্বাভাবিকভাবে, যে মনে করলাম যে বাসা থেকে একটু নিজে পড়ালেখা করি, মানে একটু সময় বেশি নিয়ে, টেস্ট পরীক্ষা যেহেতু। তো এরকমভাবে মনে করেন ওখান থেকে চলে আসি। আসার পরে মার কাছে আসলাম। মা কিন্তু তখনও কিভাবে আমাদের খাওয়াতো জানেন, উনি তার আগে আরেকটু বলে নিই, আমি যখন হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব তার আগে আমি কিন্তু 2টা টিউশনই পাইছিলাম। এসএসসি পরীক্ষা, এসএসসি যারা পরীক্ষা দিব তাদের 2টা টিউশনই পাইছিলাম, একটা হেতন খাতে আর একটা হচ্ছে লক্ষ্মীপুরে। এই 2টা টিউশনি করে কিছু টাকা আমি পাইতাম, 1000 টাকা 2000 টাকা আমি টিউশনি করে পেতাম। ওই টাকাটা আমি মাকে দিতাম, যে ওইদিকে সংসার তো চলতে হবে, কারণ আমি তো এখন একটু ম্যাচিউর হচ্ছি। এতদিন তো মা আমাকে চালালো, এবার আমি চালাই, ঠিক আছে। তখন মনে করেন হচ্ছে ওখানে যখন গেলাম, যাওয়ার পরে আমরা এই ছোট বটতলা মোড়ের ওখানে পাশে একটা রুম ভাড়া নিলাম, বাড়ির ভিতরে সাবলেট করে একটা রুম। যে রুমের ভিতরে আমার মনে আছে একটা সুপারির খাট কিনেছিলাম 400 টাকা দিয়ে। সুপারির খাট, সুপারি দিয়ে বানানো যায় 400 টাকার খাট। ওই খাটটা নিয়ে ওই খাটে আমি ঘুমাইতাম, আর একটা টেবিল ছিল আমার, ওই টেবিলে পড়ালেখা করতাম। দিয়ে টেস্ট পরীক্ষার পরে মনে করেন ওই যে কোচিং হয়, আমি তখন তৎকালীন ক্লাসিক কোচিংয়ে হচ্ছে দুরুল ভাইয়ের আর কি, ওখানে কোচিং করতাম মডেল টেস্ট দেওয়ার জন্য। দুরুল ভাইকে অনেক ধন্যবাদ। দুরুল ভাই যদি আপনি লাইভে থাকেন, দুরুল ভাই আপনি সেই সময় আমাকে সহযোগিতা করেছিলেন। হয়তো বা আপনার সাথে আমার প্রথমে কথা হয়নি, বাপ্পি ভাই ছিলেন আপনার ম্যানেজার, আমার এখনো মনে আছে। বাপ্পি ভাইকে যাই বলেছিলাম, ভাই আমি এত টাকা দিতে পারবো না, আমাকে কমায় দিতে হবে। তো আমাকে উনি অর্ধেক করে দিয়েছিলেন এবং আমি আপনার কোচিংয়ে পড়ার সুযোগ পেয়েছিলাম। এই জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এবং দুরুল ভাইয়ের 2টা মেয়ে আমার কাছে এখন স্টুডেন্ট, একজন এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, আর একজন এবার এসএসসি পরীক্ষায় কেন্ট পাবলিক স্কুল থেকে রাজশাহীতে সর্বোচ্চ মার্কধারী, সম্ভবত 1269 মার্ক পেয়েছে। তার জন্য অনেক শুভকামনা রইল এবং দুরুল ভাইকে শ্রদ্ধা জানাই। তো কোচিং করতাম ওখানে। কোচিং করার পরে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে, আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়েছিল ভাই 16 মে মাসের 16 তারিখে। তো মে মাসের 16 তারিখে যখন পরীক্ষা হয়, তার 1 মাস 12 দিন আগে আমার জন্ডিস ধরা পড়ে।
অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ থেকে সম্ভবত আমার জন্ডিস ধরা পড়ে। তো জন্ডিস ধরা পড়ে তখন এখানে একটা ব্রেকিং আসে আমার পড়ালেখা। হ্যাঁ, জন্ডিস হলে তো হ্যাঁ। পড়াটা কঠিন। দিয়ে ওই যে আপনার টক দই দিয়ে ভাত খেতে হতো 1 মাস, টানা 1 মাস ওইভাবে খেতে থাকলাম। থাকার পরে আসলে ওই সময় মানুষ মনে করতো আসলে হ্যাঁ। মেস সারা কিন্তু এটা দিয়ে মে মাসের 12 তারিখে আবার আমার অ্যাপেন্ডিসাইট ধরা পড়ে। অ্যাপেন্ডিসাইট আমার কিন্তু অ্যাপেন্ডিসাইট অপারেশন করা আছে। 12 তারিখে ধরা পড়ে। হ্যাঁ 12 তারিখে, মে মাসে 15 তারিখে পরীক্ষা, 16 তারিখে 16 তারিখে পরীক্ষা, 16 তারিখে পরীক্ষা। তো যাই হোক, আমি যখন হচ্ছে মনে করেন 12 তারিখে আমার প্রবেশপত্র নিয়ে আসতে হবে, সেই দিন আমার অ্যাপেন্ডিসাইট ধরা পড়ে। আমি ওই দিন রাজশাহী মেডিকেলে ভর্তি। ওই দিন কোনো মতে ব্যথা থামিয়ে আমি 13 তারিখে বাসায় যাই, বুঝলেন? ব্যথাটা কোনো মতে থামাইছি। তারপরে আমার বেডের ব্যবস্থা, মানে ওষুধ দিয়ে ডাক্তার মানে হ্যাঁ থামানোর ব্যথাটা ব্যবস্থা করে। ফার্স্ট টাইম তো। তো তখন আমি বাসায় এসে কোনো মতে পরীক্ষা অ্যাটেন্ড করেছি 16 তারিখে। আমার বন্ধু ছিল মাহফুজ নাম, ও এখন হচ্ছে ক্যামব্রিয়ান কলেজের টিচার ফিজিক্সের। তো ও আমাকে হচ্ছে প্রবেশপত্রটা নিয়ে এসে দিয়েছিল। তো পরীক্ষা দেওয়ার সময় আপনার যেটা হয়েছিল যে প্রথম দিন ইংরেজি যেদিন পরীক্ষা, তার আগে আমার কোনো প্রিপারেশন ছিল না, বাট আমি প্রচণ্ড পড়ালেখা করেছিলাম ইন্টারমিডিয়েটে সিলেবাসে। মানে আসলে আমার ফার্স্ট ইয়ার থাকতে অনেক কিছু পড়ালেখা করেছিলাম। পরীক্ষা দিলাম ইংরেজি, ভালোই হলো, খারাপ হয়নি। গ্রামাটিক্যাল ছিল আমাদের সেই সময়, আবার কিছু ব্রড প্রশ্ন লিখতে হতো। আমার জানা মতো আপনি এমনি বরাবর এখন ইংলিশে ভালো। হ্যাঁ, তো আমি ইংলিশে ভালোই মার্ক পাইছিলাম, দুটা মিলে মনে হয় 167 মার্ক পাইছিলাম ওই সময় আসলে। লিটার মার্ক হ্যাঁ। অনেক কষ্ট তারপরে তখন। হচ্ছে আপনার তারপরে ঘটনাটা বলি, ফিজিক্সের দিনে হঠাৎ করে আবার ব্যথা। ফিজিক্সের দিনে আবার পরীক্ষার ব্যথা, আগের দিন। হ্যাঁ, দিয়ে আবার ব্যথা উঠেছে। দিয়ে কোনো মতে ব্যথার ওষুধ টষুধ খাইয়ে ফিজিক্স পরীক্ষার দিনে আধা ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছে। আধা ঘন্টা পরে পরীক্ষাটা শুরু করতে হয়েছিল। যাই হোক, ফিজিক্স পরীক্ষা দিলাম। ম্যাথ পরীক্ষার আগে ছিল আমাদের ছুটি 7 দিন। হ্যাঁ, ওই সময় থাকতো। ওই সময় 7 দিন ছুটি থাকতো। তো ম্যাথ পরীক্ষার আগে আবার উঠেছে ব্যথা আমার পেটে, মানে এবার শেষ ব্যথা আর কি, অপারেশন করতে হবে এই পর্যায়ে। তো আমার খালু ছিলেন, বাবু খালু আশরাফুল ইসলাম বাবু, ওনার এখনো একটা ক্লিনিক আছে, সেটা হচ্ছে নার্সিং, আপনার হচ্ছে কেয়ার নার্সিং হোম। উনি বললেন যে তাহলে অপারেশন করে দিই। হ্যাঁ, বললাম খালু আমার তো পরীক্ষা, পরীক্ষার মধ্যে এটা পরীক্ষার মধ্যে ঘটনা। তো আমি পড়তে পারলাম না 7 দিন, কিন্তু ম্যাথে আমি বরাবরই ভালো ছিলাম আসলে। আমি ওই ফার্স্ট ইয়ারে 3 মাস প্রাইভেট পড়ার পরে আসলে আমি ম্যাথ ওইভাবে আর পড়িনি। তখন বই পড়তাম খুব বেশি, এই পুরাতন মার্কেট থেকে বই কিনতাম, বইয়ের প্রথম অংশগুলো বেশি করে পড়তাম, তখন দেখতাম কি নিজে বেশি পারতাম আর কি। আবার এরকম ঘটনা আছে, ফিজিক্স যখন অসন্ত স্যারের কাছে পড়তাম, আমাদের আরেকটা স্যার ছিলেন হাবিবুর রহমান স্যার ফিজিক্সের, ছিলেন। উনি এখনো বেঁচে আছেন, এখনো আমার কাছে আসেন, আমাকে ছেলের মতো দেখেন। ওনার হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বই আছে। তো উনি আমাকে বলতেন যে উজ্জ্বল তুমি একটা কাজ করো, ফার্স্ট টার্ম পরীক্ষার পরে ঘটনা, আমার বাসায় এসে একটা পরীক্ষা দিয়ে তো, ঠিক আছে? আমি বাসায় যাই পরীক্ষা দিয়েছিলাম ওনার, সরি ফার্স্ট ইয়ারে না, সেকেন্ড ইয়ারে, আলো চ্যাপ্টারের উপরে আমার একটা পরীক্ষা নিয়েছিলেন। ওই পরীক্ষাটা 25-25 পেলাম, 25-এর মধ্যে পরীক্ষা নিতেন। তারপরে দ্বিতীয় পরীক্ষা আবার নিলেন, 25-25 পেলাম। একদিন আমি আলোর চ্যাপ্টারে 25-এর মধ্যে 24.5 পেয়েছিলাম, বুঝলেন? 24.5। তো ওখানে স্যার লিখে দিয়েছিলেন যে চিহ্নের নতুন প্রথা অনুসারে, এই কথাটা আমি লিখেছিলাম না, চিহ্নের নতুন প্রথা অনুসারে, ঠিক আছে? এরকম একটা চিহ্ন দেওয়া ছিল, তার জন্য হাফ মার্ক কেটেছিলেন স্যার। ওই কথাটা কলেজে গল্প করেছিলেন যে উজ্জ্বল কোনোদিনও আমার কাছে পরীক্ষায় আধা মার্ক কম পায়নি, আজকে আধা মার্ক কম পেয়েছে, ঠিক আছে? আমি ফিজিক্সে খুবই ভালো ছিলাম এবং খুবই পড়ালেখা করতাম, এবং এটার পেছনে অসন্ত স্যারের অনেক অবদান। স্যার আমাকে অনেক কিছু পড়াতেন, অনেক ডিপ জায়গায় নিয়ে যেতেন, আমি সেগুলো বাসায় গিয়ে নোট করতাম। আমি কখনোই মানে ওই স্যার পড়াতেন ওইটুকু যাই আমি বাসায় গিয়ে নোট করতাম। ইভেন নোট করার সময় আমার অনেক রাইটারের বই ছিল আমার সামনে, তো ওই বইগুলো দেখে দেখে আমি আবার নোট করতাম। আসলে আমি স্যারদের নোটও ওইরকমভাবে ফলো করতাম না, নিজে নোট করতাম। তো যাই হোক, তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেল। আমি কিন্তু ভাই অনেক ভালো একটা জায়গায় ছিলাম ইন্টারমিডিয়েট পরীক্ষার আগ পর্যন্ত, মানে আমার জন্ডিস হওয়ার আগ পর্যন্ত আমার প্রিপারেশন এতই ভালো ছিল যে রাজশাহী বোর্ডে আমি ফার্স্ট হবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার। তো যাই হোক, আমার ভাগ্যে সেটা হয়নি। পরীক্ষা দিলাম মোটামুটি ওই প্রতিকূল অবস্থার মধ্যে। রেজাল্টের দিন আমাদের 600 জন স্টুডেন্টের ভেতরে আমাদের সিটি কলেজ থেকে স্টার পাইছিলাম আমরা 4 জন। হ্যাঁ, তখন স্টার মার্ক মানে 750 হ্যাঁ, আমি পাইছিলাম 777 মার্ক, যেটা এবং এটাই ছিল আমার কলেজের সর্বোচ্চ মার্ক। এটাই আমি শিক্ষার্থীদেরকে এখনো বলি
যে দেখো আমাদের সময় আমি 777 মার্ক পেয়ে গোটা কলেজ ফার্স্ট হয়েছিলাম, স্টার মার্ক পেয়েছিলাম, অথচ আজ তোমরা আমরা 4 জন পাইছিলাম স্টার, তোমরা 400 জন এ প্লাস পাও। এ প্লাস মানে কি 80% মার্ক ছিল ভাই, তাহলে 80% মার্ক মানে 800-র উপরে মার্ক, আপনি বোঝেন ব্যাপারটা। এটাই আমি বলি, দেখো আসলে এখন মার্কিং সিস্টেমটা কেমন হয়ে গেছে যে এত স্টুডেন্ট ভালো হয়ে গেল এত তাড়াতাড়ি, অথচ আমরা সেই সময় 4 জন স্টার পাইছিলাম কলেজ থেকে, ঠিক আছে। তারপরে কলেজ পার হয়ে যাওয়ার পরে যখন অ্যাডমিশন কোচিং আসলো, জুয়েল ভাই আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আমার কিন্তু কখনোই খুব বেশি কিছু হওয়ার চিন্তা ভাবনা কখনোই আসেনি আমার মনের ভিতরে। আপনি একটা বিষয় শুনে অবাক হবেন, আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি রুয়েট কুয়েটের নাম জানতাম না। তখন তো বোধহয় বিআইটি ছিল, তাই না? না, বিআইটি ইঞ্জিনিয়ারিং যে পড়তে হবে এই বিষয়টা আমার ভিতরে খেলতো না, মানে কলেজে পড়ার সময়ও। হ্যাঁ, আবার আমি যখন স্কুলে পড়তাম তখন মনে হতো কি জানেন, আমি সাধারণ একটা প্রাইমারি স্কুলের টিচার হলেই মনে হয় অনেক সুখে থাকবো, মানে এটাতেই মনে হয় আমার সুখ বেশি, মানে এরকম চিন্তা হতো আমার সবসময়। মানে শিক্ষকদের দেখতেন? হ্যাঁ, শিক্ষকদের দেখতাম যে পেশাটা মনে হয় খুব ভালো, এবং শিক্ষকতা পেশা মানে সবাই সম্মান করতেছে, সবাই তাদেরকে দেখে আবার ভয়ও করতেছে, ঠিক আছে। এইরকম একটা জায়গাটা থেকে কিন্তু আমার কিন্তু ওই ছোট কাল থেকেই আমার মনের ভিতরে এই একটা ইচ্ছা যে আমি শিক্ষক হব, ঠিক আছে, বা আমি পড়াবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেল, বরাবরই আমি সিটি কলেজে যেহেতু ফার্স্ট বয় ছিলাম, আমাকে কোচিংগুলো মানে এসে ফ্রি অফার করলো যে তুমি অ্যাডমিশন কোচিং ফ্রি করতে পারবা ইঞ্জিনিয়ারিং। আমি আসলে ইঞ্জিনিয়ারিং ওইভাবে বুঝতামই না, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। তো আমি কোচিং করেছিলাম, 2টা কোচিংয়ে আমি করেছিলাম। তার মধ্যে একটা কোচিংয়ে 1 সপ্তাহ কন্টিনিউ করার পরে আমি 2টা কোচিংয়ে ছেড়ে দিয়েছিলাম। এমনি বাসায় পড়তাম। প্রথম যেমন যে কোচিংয়ে আমি পড়তাম সেখানে একটা কম্বাইন্ড এক্সাম দিয়েছিলাম, সেই কম্বাইন্ড এক্সাম আমার মনে আছে 200-র মধ্যে 198 পাইছিলাম, শুধুমাত্র ভেক্টরের একটা অঙ্কে আয়ের উপরে ক্যাপ না দেওয়ার ফলে 200-র মধ্যে 198 পাইছিলাম। তারপর থেকে আমি কোচিং আসলে ছেড়ে দিয়েছিলাম, কোচিং করিনি। তারপরে যখন রেজাল্ট হয় সম্ভবত মে, জুন, জুলাই, আগস্টে না সেপ্টেম্বরের 13 তারিখে রেজাল্ট হয়েছিল ভাই আমাদের, বুঝলেন। রেজাল্ট যেদিন হয় কলেজে, যখন রেজাল্ট আপনার ফ্ল্যাশ করে আমাদের গোলাপ স্যার হচ্ছে মাইকে হচ্ছে রেজাল্ট ঘোষণা করতেছিলেন। হ্যাঁ, কেমিস্ট্রি গোলাপ স্যার, যে আমার রোল যখন 222 আসলো, আর আমার হচ্ছে রোল ছিল ইন্টারমিডিয়েটের, তাই ভুলে গেছি। তো ওই রোল যখন আসলো তখন বললো যে আমি স্টার পাইছি, ঠিক আছে। মনটা একটু খারাপ হয়ে গেছিল, কারণ আসলে আমার আশা ছিল আরেকটু বেশি অন্যরকম লেভেলের। কারণ আমার আগের বছরে 2001 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় গোটা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন 977 মার্ক পেয়ে গৌরব কুণ্ডু ভাই, উনি এখন বুয়েটের টিচার, বাইরে আছেন, আপনাদের ব্যাচে ছিল সম্ভবত। উনি হচ্ছে 977 মার্ক পেয়ে গোটা 7 বোর্ডে ফার্স্ট হয়েছিল। আমার ইচ্ছা ছিল যে আমি ওনার থেকে না, আমি মানে আসলে ফার্স্ট হবো, আসলে এরকম চিন্তা ভাবনা ছিল। বাট আমার প্রতিকূল অবস্থা আমাকে সেটা করতে হয়তো বা দেয়নি, বা এর ভিতরেই আমার শোক নিহিত ছিল। আল্লাহ পাক আমাকে ওই পর্যন্তই আমার লিখে রেখেছে, এর বেশি তো আমি আসলে পাবো না। তারপরে মনে করেন রেজাল্টটা হওয়ার পরে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, পড়ালেখার প্রতি অতটা আর মন বসাতে পারিনি, ফ্র্যাঙ্কলি বলতেছি। তারপরে অ্যাডমিশন টেস্টগুলো আসলো। অ্যাডমিশন টেস্টগুলো আসার সময় জেল ভাই, আমি যখন ঢাকায় বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে যাই, আসলে আমার পড়ালেখার ল্যাকিং হয়ে গেছিলো ওই সময়টাতে, ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, বুঝলেন। তার আগে প্রচণ্ড ভালো পড়ালেখা ছিল, একদমই পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম। কেন এটা হলো? মানে ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার যখন রেজাল্ট হলো, তারপরই আমার আসলে আপনি ওই জায়গাটাতেই আমার ধাক্কা, হ্যাঁ, নাহলে আমার গ্রাফটা ছিল খুবই ঊর্ধ্বমুখী। দিয়ে বুয়েটে পরীক্ষা দিতে গেলাম, অঙ্কে বরাবরই ভালো ছিলাম, অঙ্ক 18টার মধ্যে 18টাই অ্যান্সার করলাম। ফিজিক্স আর কেমিস্ট্রি ভাবে অ্যান্সার করতে পারিনি, আসলে আমার বুয়েটে হয়নি, চান্স হয়নি। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, এর জন্য আমার মা ফর্মই তুলতে দেয়নি। কেন তুলতে দেয়নি? মা চাইতো যে রাজশাহীর বাইরে আমি না যাই, কারণ অত খরচ চালানোর ক্ষমতা আমার মায়ের নাই, বা আমারও নাই যে কিভাবে যাই পড়ালেখা করব। তখন রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, যে কটা সাবজেক্টে সবগুলোতে চান্স পেয়েছিলাম। রুয়েটে পরীক্ষা দিলাম, দিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিই, আমার সবকটা সাবজেক্টে চান্স ছিল। আমার পড়ার শখ ছিল ফিজিক্সে, বুঝলেন। আমাকে জোর করে ভর্তি করানো হয়েছিল রুয়েটে। আসলে আমি রুয়েটে ভর্তি করালাম আপনাকে জোর করে। রুয়েটে আমার মা বলছিল যে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো যাই হোক, তার পরবর্তীতে আরো অনেক ঘটনা আছে। আমি আসলে প্রথমে ভর্তি হয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে, বুঝলেন।
ফিজিক্স ডিপার্টমেন্টে আমাদের 1 সপ্তাহ ক্লাস হওয়ার পরে রুয়েটের রেজাল্ট হয়েছিল। তখন এটা রুয়েট বোধহয় ছিল না, এটা রুয়েট BIT ছিল না, এটা ছিল বিআইটি। বিআইটি মানে হচ্ছে রুয়েট, কুয়েট আর চুয়েট, বর্তমানে এই তিনটা মিলে কম্বাইন্ড রেজাল্ট হতো। আমি হয়েছিলাম 746তম। তো তখনও আমি কিন্তু ফিজিক্সেই পড়বো, এটাই আমার মাইন্ড। আমার মা বললো যদি তোমার রাজশাহী বিআইটিতে হয় তাহলে তুমি রাজশাহী বিআইটিতে পড়তে হবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর যদি খুলনা বা অথবা চট্টগ্রাম চিটাগাং হয় তাহলে তোমার এই রাজশাহী ইউনিভার্সিটিতেই পড়বা তুমি। তো ঠিক আছে, রুয়েটের রেজাল্ট হলো, হওয়ার পরে 746তম হলো। এই ভর্তির ব্যাপারটা এবার একটু গল্প করতে হয় জুয়েল ভাই আপনার কাছে। সেটা হচ্ছে যে এই ভর্তির সময় আমাদের সেই সময় টাকা লাগতো 7,000 টাকা রুয়েটে। তখন 7,000 টাকা লাগতো। হ্যাঁ, 2002 সালে সম্ভবত 7,000 টাকা। এই টাকা আমার কাছে ছিল না ভর্তির সময়। তো আমি করলাম কি, যে বিভাগীয় কমিশনার সাহেবের কাছে গেছিলাম ওই বয়সে ওই সময়, ঠিক আছে। ওই সময় আমি বিভাগীয় কমিশনার সাহেবের কাছে গেছিলাম, স্যারের কাছে একটা আবেদন করেছিলাম আমি, যে স্যার আমি রুয়েটে চান্স পাইছি, আমি ভর্তি হতে পারতেছি না। তো ওই তৎকালীন 2002 সালে জনাব কি নাম ছিল, নামটা আমি ভুলে গেছি আসলে, এগুলো মনে রাখা উচিত ছিল। উনি আমাকে সহযোগিতা করেছিলেন ওনার ফান্ড থেকে। মানে ওনাদের সরকারি একটা ফান্ডটা থাকে, সেখান থেকে আমাকে একটা বৃত্তি দিয়ে উনি আমাকে রুয়েটে ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং আপনাকে যার কথা না বললেই না, যিনি আমার মানে পরবর্তী হায়ার এডুকেশন নেওয়ার জন্য যিনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন, তিনি হচ্ছেন বর্তমান বারেন মেডিকেল কলেজ হাসপাতালের মাননীয় এমডি, মানে ম্যানেজিং ডাইরেক্টর জনাব শামসুদ্দিন মামা। আমি ওনাকে মামা বলে সম্বোধন করি। উনি সহযোগিতার হাত বাড়াইছিলেন। উনি যদি এই লাইভে থাকেন, আমি ওনাকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং ওনাকে আমি সর্বোচ্চ জায়গায় রাখি এখন। আমি ওনাকে সর্বোচ্চ জায়গায় রাখি এখন। ওই সময়টা থেকে পরবর্তী আমি রুয়েটের যে কয় বছর আমার পড়ালেখার শিক্ষাকাল ছিল, উনি আমাকে সাপোর্ট দিয়েছেন। উনি আমাকে মাসে মাসে গিয়ে সকালবেলায় করে, আমার এখনো মনে আছে, আমি বালিয়াপুকুরে যে বাসায় আমরা ভাড়া ছিলাম জুয়েল ভাই, ছোট্ট, হ্যাঁ না, ওই বাসা তখন ছেড়ে দিয়ে আমরা ওইদিকে চলে গেছিলাম, বড় বটতলা মোড়ের দিকে। শামসুদ্দিন মামা সকাল করে লুঙ্গি পরে যেতেন, প্রত্যেক মাসে একবার করে আমার ওখানে যাই আমাকে টাকা দিয়ে আসতেন মাসের খরচ। আমি তার কথা কখনো ভুলবো না। উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন ওই আসলে তখন পড়ালেখা করার সময়। আমি রুয়েটে যখন সিভিল সাবজেক্ট পাই জুয়েল ভাই, আমার সিভিল সাবজেক্টটা ভালো লাগতো না। আপনার সিভিল পড়তে আমার ভালো লাগতো না। কিছু সাবজেক্ট ছিল ওই ফার্স্ট ইয়ারের দিকে, ওটা আমার পড়তে ভালো লাগতো না। আমি পরের বছর কিন্তু আবার রুয়েটে অ্যাডমিশন দিয়েছিলাম, দিয়ে 318তম হয়েছিলাম, ঠিক আছে। দিয়ে আমার শখ ছিল আমি ইলেকট্রিক্যাল নিব, ঠিক আছে। তো যাই হোক, আমি অ্যাডভাইজার স্যারের কাছে গেছিলাম। স্যার আমাকে বললেন যে তোমার দরকার নাই, তুমি সিভিলে থাকো, তুমি সিভিলে ভালো করবা, ঠিক আছে। তো আমি তখন স্যার আমাকে মানে ওইভাবে যখন বলাতে আমি আসলে আবেগপ্রবণ হয়ে আমি আসলে সিভিল ডিপার্টমেন্টটা চেঞ্জ করলাম। একটা বছর নষ্ট হলো। আমি আবার ওখানে থেকে গেলাম, কিন্তু আমার ভালো লাগতো না ভাই, ফ্র্যাঙ্কলি বললাম, আমার সিভিল পড়তে ভালো লাগতো না, ঠিক আছে। এই জন্য ভালো লাগে না, সবার আগে প্রায়োরিটি। এরই মধ্যে আমার মনে করেন এই যে মা বোন আমার মাথার উপরে, মার কতদিন কষ্ট করবে, এরকম একটা ফিলিংস চলে আসলো আমার ভিতরে। তারপরে আমার একটা ফিলিংস আসলো যে আমি ইন্টারমিডিয়েট যেরকম রেজাল্ট করার দরকার ছিল, কি কারণে আমি আসলে আমার মানে এই রুয়েটের ব্যাকগ্রাউন্ডকে আমি কেন প্রাধান্য দিইনি, এর পেছনে অনেক দুর্ঘটনা আছে, আপনি হয়তো বা এগুলো জানেন, হয়তো বা সময় হলে আরও একদিন জানাবো, ঠিক আছে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তো আমি যখন রুয়েটে ভর্তি হলাম সিভিলে, ওই দিক থেকে আমি আসলে গুরুত্ব দিলাম আমি আমার নিজের উপরে, যে আমি এরপর থেকেই আমার একটা জিদ হলো, আমি এমন কিছু করতে চাই, আমার যে বন্ধুগুলো আজ বুয়েটে পড়তেছে, আরও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, ঠিক আছে, তারা তো অনেক ভালো জায়গায় পড়তেছে, হ্যাঁ, বাট আমি আমাকে কিভাবে প্রকাশ করব। এই তখন থেকে আমার গণিত পড়ানোটা শুরু আর কি, রাইট। আমি যখন রুয়েটে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তখন থেকে আমি আসলে গণিত পড়াই। আমি সর্বপ্রথম ক্লাস নিতাম ওমেগাতে ফার্স্ট ক্লাস নিয়েছিলাম আমি ফিজিক্সের উপরে, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের চৌম্বকীয়, আমার এখনো মনে আছে। ওই ক্লাস নেওয়ার পরে আপনার মনে করেন একদিন আমাকে রানা ভাই, তখন পরিচালক ছিলেন, রানা ভাই বললো যে ম্যাথ একটা ক্লাস নিতে হবে ডিফারেন্সিয়েশনের উপরে। তো আমি আবার ডিফারেন্সিয়েশনের উপরে ক্লাস নিলাম। তো ছেলেমেয়েরা বলেছে যে ভাইয়া ম্যাথ ক্লাসও নিক, ফিজিক্স ক্লাসও নিক। পরবর্তী ম্যাথ ক্লাসও আবার আমি নিয়েছিলাম। তো তখন থেকে আবার ম্যাথ মানে শুরু হয়ে গেল আসলে পড়ানোর।
তো ম্যাথের প্রতি আসলে পিপাসাটা আমার আগে থেকেই ছিল, অনেক আগে থেকেই ছিল। এই গণিতকে ফিল করার মানে অভ্যাসটা আমার আগে থেকেই ছিল, ওই স্কুল জীবন থেকেই। কেন হয়, কি হয়, মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়, এটা আমি সেই সর্বপ্রথম আমি দেলোয়ার ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, বাট প্রশ্নের অ্যান্সার পাইনি। ঠিক আছে, তখন থেকে আমার একটা ইয়া ছিল যে এগুলো আমাকে বলতো, যেগুলো সূত্র আমাকে এখনো মনে আছে। ভাই আমার খাতায় লিখে দিয়েছিলেন মাইনাস ইন্টু মাইনাস ইকাল টু প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইকাল টু মাইনাস, এগুলো লিখে দিয়েছিলেন। আমি ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এটা কেন হয়, মাইনাস মাইনাস প্লাস, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস। ঠিক আছে, তো ভাই বলে এগুলো বুঝতে হবে না, এগুলো সূত্র। তখন এই যে তখন বললেন সূত্র, তখনই কিন্তু আমার জিভটা চাপেছিল যে আমি অঙ্ক বুঝে শিখবো, জেনে শিখবো যে কেন এর পিছনে। ওই উত্তরটা আমি পেয়েছি অনেক দিন পরে আসলে, সেই তখন থেকে উজ্জ্বল ভাইয়ের শুরু। হ্যাঁ। তো আমি তারপরে মনে করেন এই যে রুয়েট যখন ফার্স্ট ইয়ার পড়ি, তখন থেকেই আমার ম্যাথ নিয়ে চিন্তা ভাবনা, যে ম্যাথ পড়ানো নিয়ে। আর আমার এটা চিন্তা ভাবনা ছিল যে আমি এমন কিছু করি যেন দেশের মানুষ আমাকে মনে রাখে। আমি তো আসলে অত বড় কিছু হতে পারলাম না, তারপরেও আমি নিজেকে আমি অন্য জায়গাতে, অন্য রাস্তা দিয়ে আমি আমার মানে সুখী হওয়ার পথ খুঁজলাম তখন থেকে, রাইট। আমি কিন্তু রুয়েটে ভর্তি হওয়ার পরে ভাই খুব যে শান্তি নিয়ে পড়ালেখা করেছি, এটা আমি আর কখনো হয়নি। এর মধ্যে আমার সংসার মাথায়, আমার সংসার চালাতে হয়, মানে অনেক বাধা বিপত্তি আমার উপরে, ঠিক আরও অনেক বাধা বিপত্তি আছে, এগুলো আপনি জানেন। ফ্যামিলিগত অনেক বাধা বিপত্তি আমার ছিল জীবনে, সেগুলোকে অতিক্রম করে আমাকে আস্তে আস্তে উত্থান এসছে, পতন হয়েছে, আবার উত্থান হয়েছে, আবার পতন হয়েছে। বাট প্রতি মুহূর্তটাকে আমি এনজয় করতাম, প্রতি মুহূর্তটাকে এনজয় করতাম এভাবে যে এটা না আসলে এনজয় না করলে এত দূর আপনি আসতে পারতেন না, যে প্রতিকূলতার মধ্যে আপনি এই জায়গায় এসেছেন, রাইট। তো আমি যে সময়টা মনে করেন অনেক বিপদে পড়তাম, তখন মনে করতাম এটা আমার জন্য আশীর্বাদ, নইলে আমি হয়তো বা ওই জায়গাটাকে আমি ঠিক করতে পারতাম না, এইরকম মনে হতো আর কি। তো তখন দেখা গেল পড়তে পড়তে আমি গণিতের প্রতি, কোচিংয়ের প্রতি এমনইভাবে ঝুঁকে গেলাম, ঠিক আছে। তখন আমার, আপনি জানেন যে আমার রুয়েটের ব্যাকগ্রাউন্ডের কথা, যে আমি যখন ফাইনাল পরীক্ষা দিতে যাই, ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আমার হচ্ছে একটা রিসিট ছিল, আমাদের হলে জমা দিতে হয়, মানে ফর্ম ফিল আপের রসিদগুলো। তো ব্যাংকের রসিদটা ওই আমার ভিজে গেছিলো, হ্যাঁ। তো দিয়ে জলবাই শোনেন, আমি তো কোচিং করাই, তো তারপরে ব্যাংকের রসিদটা ভিজে গেছিলো, দিয়ে আমি পরবর্তীতে আবার ব্যাংক থেকে আবার ওটা ডুপ্লিকেট কপি, রূপালী ব্যাংক ছিল আমাদের রুয়েটের ভিতরে, ডুপ্লিকেট কপি করে এটা জমা দিয়েছিলাম, কিন্তু স্যাররা সম্ভবত এটা অ্যাকসেপ্ট করেনি। আমি পরীক্ষার দিনে যেদিন পরীক্ষা দিতে যাই, সেদিন স্যার বললেন যে তোমার পরীক্ষা দেওয়া হবে না, তুমি সিরিয়াস না, তুমি কোচিং নিয়ে ব্যস্ত, তুমি এদিকে তোমার আর ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নেওয়া লাগবে না, তোমার পরীক্ষা দেওয়া লাগবে না। আমি আসলে সেদিন অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে এসেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা জীবনের মনে করেন অপূর্ণতা, হ্যাঁ, এটা আমি অপূর্ণতাই বলবো। তো আমার সেই তারপরে মনে করেন পরীক্ষা দেওয়া হলো না, ফাইনাল পরীক্ষাটা দেওয়া হলো না, থিসিসও করা হলো না। তারপরে হচ্ছে ওখান থেকে যখন চলে আসলাম, তারপরে আমি স্যারদের কাছে অনেক অনুরোধ করেছিলাম, তারপরেও আমার পরীক্ষাটা দেওয়া হয়নি। পরবর্তীতে আমার কিছু ব্যাকলগ ছিল, ব্যাকলগ পরীক্ষা দেওয়ার পরে আমি যখন ওই সেমিস্টারটা পরীক্ষা দিতে চেয়েছিলাম, আসলে আমারই দোষে, আমি কখনোই শিক্ষকদেরকে আমি দোষারোপ করি না, আমার দোষেই আমি আসলে পরীক্ষাটা আমার দেওয়া হয়ে ওঠেনি বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে। বাট আমি চিন্তা করেছি ওই অপূর্ণতাটাকে, ওটা আমার অপূর্ণতা না, কিন্তু আমি ওটাকে কখনোই অপূর্ণতা মনে করি না। আপনারা কিভাবে দেখেন আমাকে, এটা নিয়ে কিন্তু আমাকে শিক্ষক মণ্ডলী বা রাজশাহী শহরের অনেকেই বিভিন্নভাবে আমাকে উপস্থাপন করার চিন্তা ভাবনা করে, এটাই হয়, রাইট। কিন্তু আমি আমাকে যেটা চিন্তা করেছি, আমার কি ওই রাস্তা দিয়ে আমাকে সফলতার শীর্ষে যেতে হবে, তাহলে আমি কি করব, আমি আমার সেক্টরে সুপ্রিম জায়গাতে পৌঁছাবো, এইটা ছিল আমার সবসময় লক্ষ্য। আমরা চাই যে একজনের লক্ষ্য না থাকলে নাকি সে হারতে পারে না, বাট আমি চিন্তা করি আমার বর্তমান যে অবস্থান, সেটা আমার একটা অবস্থান, এই অবস্থানকে অতিক্রম করে আমি সামনের দিন আর একটু উঁচু জায়গাতে যাব, ঠিক আছে। আমি চাইলাম কি, আমি এই ম্যাথমেটিক্সটা নিয়ে গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের ভিতরে ঢুকে যাব, যেন চিরকাল আমাকে মনে রাখে। আজ এই পর্যায়ে এসে আপনি জানেন 2003 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 50,000 স্টুডেন্ট, তা হবে এবং আমি হয়তোবা আমার পূর্ণতা পাইনি রুয়েট থেকে, কিন্তু আমি পূর্ণতা দেওয়ার মতো কিছু ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এবং ইঞ্জিনিয়ার বানাচ্ছি, হাজার হাজার ইঞ্জিনিয়ার আমাদের মাধ্যমে হচ্ছে, হয়তোবা তাদের নিজস্ব যোগ্যতাই হচ্ছে এটা, বাট আমি অনেক গর্ববোধ করি, আজ বলতে পারি যে আমার অমুক স্টুডেন্ট
এই বুয়েট থেকে পাশ করে আজ অমুক জায়গায় আছে, ঠিক আছে, বাট আমি আমার সেক্টরে সুপ্রিম জায়গাতে আসার জন্যই সবসময় চেষ্টা করি, এখনো চেষ্টা করি, কিন্তু আমি কিন্তু এখনো মনে করি না যে আমি এখনো সুপ্রিম জায়গাতে আছি, আমি কিন্তু এখনো মনে করি না, আমি মনে করি যে কোনো মুহূর্তে আমাকে বিট করার মতো যে কেউ আসতে পারে, নিঃসন্দেহে। রাইট, নিঃসন্দেহে। বাট আমি আমার অবস্থানকে প্রতিনিয়ত ডেভেলপ করার জন্য আমি এখনো পড়ালেখা করি, আপনি জানেন এটা, ঠিক আছে। এই মোটামুটি আমার সংক্ষিপ্ত মানে গল্প আমার জীবনের। ধন্যবাদ উজ্জ্বল ভাইকে, অনেকক্ষণ ধরে দর্শকদের ধন্যবাদ উজ্জ্বল ভাইয়ের জীবনের গল্পগুলো শোনার জন্য। আসলে আমি তো একটা কথা প্রায় বলি যে প্রত্যেকটা মানুষের, সফল মানুষের পেছনেই এরকম কষ্টের অনেক গল্প থাকে। উজ্জ্বল ভাইয়ের উঠে আসাটা কখনোই মসৃণ ছিল না, তার শেষ দিকটা যতটা মসৃণ। আমি জানি না আপনারা এই উজ্জ্বল ভাইয়ের আজকের এই গল্পতে কতটা অনুপ্রেরণা পেলেন। আমাদের এই উজ্জ্বল শিক্ষালয় থেকে আমরা চেষ্টা করব প্রতিনিয়ত এই ধরনের মানুষগুলোকে নিয়ে আসতে, যে কোনো বাধায় যাতে আটকাতে পারে নাই, যাদের সফলতা দেখে হয়তো আমরা তার সফলতা দেখি, হয়তো দেখি না কতবার সে হেরে গিয়ে সেখান থেকে উঠে দাঁড়িয়েছে। এইসব সফল মানুষদের গল্প আমরা প্রতিনিয়ত শুনবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ঘরে থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।